পূর্ণতিথি অন্তিম পর্ব। 2 মাস পর সবুজ রঙের কাপড়ের তৈরি বালিশের কভারটা এক পাশ ভিজে কালো রঙের রূপ নিয়েছে। মাথায় এলোমেলো অগোছালো চুল। শোয়া থেকে উঠে বসল তিথি। হাত খোপা করল কোকড়ানো কেশদের। ফ্যাকাশে মুখ, চোখ মুছে বিছানা থেকে নামল। ঘড়িতে তখন রাত 8টা। তিথিদের বাড়িতে একটাই ওয়াশরুম, যেতে হলে বসার ঘর পার করতে হয়। তিথি সেই পর্যন্ত আসতেই চোখে পড়ল মাকে। হাত সেলাই দিচ্ছেন কোনো কাস্টমারের সুতির জামার কলারে। মাঝে মাঝে চোখ তুলে দেখছেন ওয়ার্ড্রবে রাখা টেলিভিশন। সিরিয়াল চলছে সেখানে। সুচিত্রার পরনে ধবধবে সাদা থান, কালো সুন্দর চুল, হাতড়ে এক ফোঁটাও সিঁদুরের দাগ পাওয়া যাবে না। হাতে নেই শাখা পলা। কি বিবর্ণ মুখখানা! তিথির বুক মুচড়ে এলো মায়ের বেশভূষা দেখে। মাকে বিধবার বেশে দেখতে কোন সন্তানের আরাম বোধ হয় জানা নেই, কারণ তার বুক তো পুড়ছে, জ্বলছে, উঠছে ধোঁয়া। তিথি ঠোঁট ভেঙে চাপা কান্না কাঁদল 2 মাস আগে। সেদিন তুষারের জন্মদিন থেকে বাড়ি ফিরে আসার পর নির্মম নিষ্ঠুর এক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। গভীর রাতে মায়ের ফোনে বাবার নাম্বার থেকে কল আসে। মা অবাক হয় না, কারণ এই নাম্বারের মালিক তাকে কল করবে না সে জানে। হয়তো স্বপ্নেরই কাজ। তিথি তখন পড়ছিল ঘরে। ছোট ভাইয়ের কথা শুনে উচ্ছ্বাস নিয়ে এসে বসেছিল মায়ের পাশে, ভাইটার সঙ্গে একটুখানি গলা জুড়িয়ে কথা বলার আশায়। কিন্তু হলো তার উল্টোটা। সুচিত্রা ফোন রিসিভ করতেই উপাস থেকে হাও মাও করে কেঁদে ওঠে স্বপ্ন। কান্নার তোপে কথা অবধি পরিষ্কার বোঝার উপায় ছিল না। টানা 10 মিনিট ওভাবেই কাঁদে ছেলেটা। তিথি সুচিত্রা দুজনেই মনে ভয় বাসা বাঁধে। সুচিত্রা আকুতি কণ্ঠে বারবার প্রশ্ন করে, বাবা কি তোমায় মেরেছে? স্বপ্ন, কাঁদছেও কেন বলো আমায়? স্বপ্ন তাও কাঁদে। অনেকক্ষণ পর অস্পষ্ট শব্দে বলে, বাবা নেই মা, বাবা মরে গেছে। কথাটা মনে পড়লে এখনো কান্নায় বুক ভেঙে আসে তিথির। এই তো কদিন আগেও মায়ের বলা কথা স্পষ্ট কানে বাজে, তোর বাবা যেখানে থাকুক ভালো থাকুক, তার সাথে সংসারের স্বপ্ন আমার অপূর্ণ থাকলেও শাঁখা সিঁদুর নিয়ে মরতে পারার ইচ্ছেটা যেন পূর্ণ হয়। না, হয়নি। মায়ের এই ইচ্ছে পূর্ণ হয়নি। ছোট্টবেলা থেকে মা বাবাকে আলাদা দেখেও একটা স্বপ্ন চোখ জুড়ে থাকতো একটু আশা, একদিন এক হবে বাবা মা। তাদের সব অভিমান একদিন না একদিন ধুয়ে যাবে। আবার একটা পরিবার হবে তার। প্রাণ জুড়ে দেখবে বাবা মায়ের ভালোবাসার সংসার। কিন্তু সেসব হয়নি। তার আগেই বাবা স্বার্থপরের মতো পাড়ি জমালো ওপারে। যাওয়ার আগে একবার বলেও গেল না। চিকচিকে চোখের পানিটুকু মুছে ওয়াশরুমের দিকে হাঁটা ধরে তিথি। অতীত মনে করতে সে চায় না। কেন তার অতীতগুলো এত বিদঘুটে? যতবার মনে পড়ে কান্নায় চোখ ফেটে আসে। মনে পড়ে বাবার গোল গোল মুখটা। মানুষটার সাথে দেখা হয়েছিল কত বছর আগে। মৃত্যুর আগে একবার শেষ দেখাও হলো না। যদি জানতো বাবা হারিয়ে যাবে, শক্ত করে জড়িয়ে রাখতো বাবাকে, সম্পর্কে সুতো দিয়ে বেঁধে রাখতো। বাবা হারিয়ে যেতেই পারত না তখন। কেন এভাবে হারালো বাবা? বাবা, তুমি ভাবো আমি মাকে বেশি ভালোবাসি তাই তোমার কাছে যাইনি? এটা সত্যি নয় বাবা। আমি তোমাকেও খুব ভালোবাসি। তোমাদের দুজনকেই আমার চাই। একবার যে বলবো বাবা তোমায় ভালোবাসি, সেই সুযোগটুকুও দিলে না। তুমি কি অভিমান করেই চলে গেলে? ওয়াশরুমের দরজার সাথে পিঠ ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল তিথি। বেসিনের কলটা তখন সর্বোচ্চ গতিতে পানি দিচ্ছে। এ এক অভিনব পন্থা কান্নার শব্দ মায়ের কানে না পৌঁছানোর। সুচিত্রা একবার তাকিয়ে মেয়ের যাওয়া দেখলেন।
না বললেন কথা, না কোনো আলাপ। মন ভালো নেই আজও। মানুষটার মৃত্যু আজ অনেক দিন, কিন্তু শোক কাটছে না কিছুতেই। যতবার মনে পড়ছে ততবার উথাল পাথাল হচ্ছে ভেতর। জীবনের প্রথম পুরুষ, প্রথম ভালোবাসা তার স্বামী। দূরে থাকলেও সে তো ভালোবাসে। সে স্বামী, স্বামীর তুলনা নেই। জীবনে দুঃখ পাওয়া আজ নতুন নয়, নাইবা হলো একসাথে সংসার। মানুষটা দীর্ঘকাল ছিল তার একমাত্র কামনা, অথচ ভগবান সে আশাটুকুও অপূর্ণ রাখলেন। সুচিত্রা মনে মনে পণ করেছিলেন, এ জীবনে সৃষ্টিকর্তার কাছে তিনি আর কিছুই চাইবেন না। সে যা চায় হয় তার উল্টো। সুচিত্রা দীর্ঘশ্বাস ফেললেন। যদি শেষবার মানুষটাকে দেখতে পারত, চোখের পলক ফেলত না। বেহায়া মন তাকিয়ে দেখত সেই শ্যামবর্ণ মুখখানা। সুচিত্রার ফর্সা মুখ খানিক শুকিয়ে গেছে। সামনে আরও দায়িত্ব। স্বপ্নটা ঢাকায় এখনও। ওকে আনতে যেতে হবে। ছেলেটা রোজ কাঁদে, বাড়িতে ফেরার বায়না করে। বৃষ্টি নিজের মতো থাকছে যদিও, কিন্তু সেও সন্তান। তাকে নিয়েও চিন্তা হয়। কোথায় কি করে কে জানে। বাবার মৃত্যুর কদিন বাড়িতে থেকে আবার কোথায় চলে গেল। আর তিথি, জন্ম দুঃখী মেয়েটা, না পেল বাবার ভালোবাসা, না পেল ভালোবাসার মানুষ। ঠকলো মেয়েটা। সামান্য কিছু বোকামি আর আবেগের দৌলতে সব হারালো। কিন্তু ওকে এভাবে চলতে দেওয়া যায় না। একটা ভালো জায়গায় বিয়ে হওয়ার কথা না থাকলেও স্বপ্ন দেখতে দোষ কি? মেয়েটার একটা ভুল কি ওর ভালো বর, ভালো ঘর পাওয়ার অধিকারকে নাকচ করে দেয়? তন্ময়কে নিয়ে আবারও ভাবছেন সুচিত্রা। ছেলে ভালো, পরিবার ভালো, কিন্তু ভয় হচ্ছে। আজ বাদে কাল যদি মেয়েটার অতীত নিয়ে খোঁচা মেরে বসে, যদি বলে তুই চরিত্রহীন, অন্যের স্পর্শ লেগেছে তোর গায়ে, তার অবৈধ সন্তান জন্ম দিতে যাচ্ছিলি, তখন কই যাবে আমার মেয়ে? ওর যে গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় থাকবে না। ভগবান, পৃথিবীতে মা হওয়া এত কষ্টের কেন? কেন এত দায়িত্ব দিয়ে পাঠাও তাদের? এ বোঝা যে বড্ড ভারী। সব মা এর ভার বইতে পারে না। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বেরিয়েছে তিথি। দেখেই বোঝার উপায় নেই মেয়েটা এতক্ষণ ধরে কতটা কেঁদেছে। খুব স্বাভাবিকভাবে মায়ের সামনে থেকে হেঁটে ঘরে গেল সে। বুক ভার লাগে খুব। আদিত্যের থেকে আঘাত পেয়েও এতটা কাঁদেনি যতটা বাবা হারানোতে কেঁদেছে। এতদিনেও বাবার শোক লুপ্ত হলো না তার। বাবা তো একটাই, একবার হারালে আর কি পাওয়া যায়? তিথি ঘরে এসে তোয়ালে দিয়ে মুখ মুছল। গ্লাসের ঢাকনা সরিয়ে তাতে চুমুক দিয়ে গলা ভেজালো। বিছানার ওপর রাখা ছিল ফোন। হঠাৎ ভাইব্রেট হতেই তিথি তাকালো সেই দিকে। দূর থেকেই দেখে বুঝল তন্ময়ের কল। গ্লাসটা টেবিলের ওপর রেখে ফোন হাতে তুলে ছোট্ট নিঃশ্বাস ফেলল। হ্যালো। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কেমন আছো? গলাটা কেমন শোনাচ্ছে। আবার কেঁদেছ? তিথি জবাব দিল না, চুপ থাকলো। তন্ময় নিজেই বলল, খেয়েছ? তিথি ভাঙা কণ্ঠে বলল, না। তুমি? এরপর দুজনে খানিকক্ষণ চুপ। তন্ময় আস্তে করে বলল, একবার দেখা করো না তিথি, কতগুলো দিন তোমাকে দেখিনি। তিথি বিছানার উপর বসল। এক হাতে ফোন, অন্য হাত দিয়ে কপালের এক পাশ চেপে ধরে বলল, আমার ভালো লাগছে না তন্ময়, জোর করো না। তন্ময় একটু চুপ থেকে বলল, আমি একবার আসি। তোমাকে তো বললাম মা নিষেধ করেছে। দরকার নেই। দূর থেকে দেখব তোমায়, আন্টিকে জানাবো না। তিথি বিরক্ত হলো এবার। বারবার এক কথা কেন বলছো? আর আমাকে দেখার কি আছে? আমি কি সার্কাসের প্রাণী? তন্ময়ের রাগ হয়নি। শান্ত কণ্ঠে সে জবাব দিল, সার্কাসের প্রাণীদের দেখার পিপাসা থাকে না, তাদের দেখার জন্য বুক ছটপট করে না। ওটা তো শুধু এই তন্ময়ের, তা তিথির জন্যই করে। তিথি খানিকক্ষণ চুপ থেকে বলল, দেখো আমার মন মেজাজ ভালো নেই, এখন দেখা হলেও বা তোমারই খারাপ লাগবে। খারাপ তো অনেক কিছুই লাগছে, সেগুলোর মতো এটাও না হয় অপ্রকাশিতই রাখব।
তিথি আর কথা খুঁজে পেল না, বলল, জানাচ্ছি। লাইন কেটে দিল তিথি। তন্ময়ের আরও অনেক কিছু বলার থাকলেও সুযোগ পেল না। ফোনের দিকে নিষ্প্রাণ চোখে চেয়ে রইল। পর মুহূর্তে মৃদু হাসল। মেয়েটার মনের যা অবস্থা, দেখা করবে এই ঢের। কিন্তু একটা বিষয় তাকে ভীষণ ভাবায়। তিথির মনে কোথাও কি সে নেই? সেখানে আদৌ সে ঢুকতে পারেনি? এখনও তিথি আদিত্যের জন্য কাঁদে? হয়তো কাঁদে। বাবার মৃত্যুতে যে শোক সবার সামনে দেখানো যায়, সবাইকে দেখিয়ে যেভাবে কাঁদা যায়, ভালোবাসার মানুষ হারালে সেভাবে কাঁদতে পারে না কেউ। নিজস্ব হারানো বেদনায় তুমি কাঁদলে তোমাকে দেওয়া হবে সহানুভূতি, আর ভালোবাসা হারানোর বেদনায় কাঁদলে পিঠ পিছে মানুষ হাসবে, জানাবে ধিক্কার, মজা নেবে তার, তাচ্ছিল্য করে বলবে, এত পীড়িত কই গেল এখন? তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। আমার ছেলের দেবদাস হতে বাকি নেই। তা অফিসে যাওয়া হবে কাল, নাকি কালও? উপুর হয়ে শুয়েছিল তন্ময়। কথাটায় পেছন ফিরে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছেন নির্মলা। গম্ভীর স্বর, গম্ভীর মুখ। তন্ময় উঠে বসে বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। কি করব ভেতরে এসে? কেন, এখন আর ছেলের সাথে কথা বলতে মন চায় না? নির্মলা ভেতরে এলেন। তন্ময় বিছানা দেখিয়ে বলল, বসবে না? নির্মলা বসলেন। ছোট নিঃশ্বাস ফেলে বললেন, তারপর? তারপর কি? তিথিকে বিয়ে কবে করছিস? তন্ময় প্রশস্ত হেসে বলল, সেটা কি আমার জানার কথা? তাহলে কে জানে? ভগবান চাইলে হবে। ওসব ভাবি না। মেয়েটার বাবা মাত্র মারা গেল। তাছাড়া, নির্মলা ভ্রু কুঁচকে বললেন, তাছাড়া কি? তন্ময় চুপ হয়ে যায়। নির্মলা নিজেই বললেন, তাছাড়া ও অন্য কাউকে ভালোবাসে, তাই তো? তন্ময় চোখ নামিয়ে নিল। নির্মলা মৃদু হেসে বললেন, মনে আছে সেদিন আমায় বলেছিলি অতীত সবার থাকে, তোর ছিল, তিথিরও আছে, তাহলে আমি কেন আপত্তি করব বিয়ে নিয়ে? আমি তোর কথাটা সেই রাতে খুব ভেবেছি, কিন্তু ঘুরে ফিরে আমার মাথায় একটা কথাই আসছে, তিথি তোকে ভালোবাসে না, ওর জীবনে অন্য কেউ ছিল। এখন হয়তো তুই বলবি তুইও অন্য কাউকে ভালোবাসতি, তাও তো তিথিকে ভালোবেসেছিলি, সেভাবে ও একদিন তোকে ঠিক ভালোবাসবে। কিন্তু কি জানিস তন্ময়, মেয়েরা আজ যাই হোক জীবনের প্রথম পুরুষটাকে কোনো দিনও ভুলতে পারে না। তাকে তুই হিরে জহরত দিয়ে ভরিয়ে রাখলেও রাত্রেবেলা সেই পুরুষটাকে ভেবেই সে বালিশ ভেজাবে। এটাই মেয়ে মানুষ। বড্ড চিন্তা হয় রে বাবা। তোর বাবার মৃত্যুর সময় থেকে আজ অবধি একা হাতে আগলেছি তোদের। সেই তোরা কেউ কষ্টে থাকবি, ধুকে ধুকে যন্ত্রণা পাবি, মা হয়ে সইব কি করে? নির্মলা থামলেন। নিচের দিকে তাকাতেই দুপটা জল গড়িয়ে গেল। তন্ময় মায়ের এক হাত মুঠোয় ধরে কোমল কণ্ঠে বলল, মা, আমি জানি তুমি আমাকে নিয়ে খুব ভাবো, এই পৃথিবীতে সবার থেকে বেশি ভাবো, কিন্তু বিশ্বাস করো মা, তিথিকে জীবনে পেলে আমি ভালো থাকবো, সুখে থাকবো। মা, আমি তিথির চোখে ভালোবাসা হয়তো দেখিনি, তবে অদ্ভুত কিছু দেখেছি জানো। সেটা ভালোবাসা কিনা আমি জানি না। ওর সাথে কথা বললে মনে হয় ও খুব দোটনায় ভোগে আমায় নিয়ে। আমি অবাক হই মাঝে মাঝে, যেখানে ছেলে হয়ে ভালোবাসায় ঠকে ভেঙে পড়েছিলাম, সেখানে জীবনে এত বড় আঘাত পেয়েও মেয়েটা কত শক্ত, কি হাসি খুশি ঘুরে বেড়ায়, আমার সাথে কি সাবলীলভাবে কথা বলে। ওকে চাই, ওকে ভালোবাসি জেনেও আবার মুখের ওপরই বলবে, আমায় নিয়ে স্বপ্ন দেখো না তন্ময়, আমি তোমার হতে পারবো না। কিন্তু আমি জানি ও আমাকে না বলতে কষ্ট পায়, হ্যাঁ বলতে অনুভব হয় প্রচণ্ড দ্বিধা। কারণ ওর মতে আমি ওর অতীত জানি, হয়তো কখনো এ নিয়ে ওকে আঘাত দেব, কথা শোনাবো, তাই আমি নিজে যেচে ওকে আমার সবটা বলেছি। ওর সামনে একই রকম দুর্বলতা প্রকাশ করেছি, যতটা দুর্বল নিজেকে ও আমার কাছে ভাবে। কথাগুলো বলার সময় আমি স্পষ্ট ওর চোখে জল দেখেছি মা। সেই জল কিসের আমি জানি না। আমি জানি ও এখনও হয়তো আদিত্যকে ভালোবাসে, ভবিষ্যতেও বাসবে। আমি চাই বাসুক। যদি আমাকে পেয়ে আদিত্যকে ভুলে যায়
তবে অন্য কাউকে পেলে সে হয়তো আমাকেও ভুলে যাবে। আমি চাই না ও আমাকে আদিত্যের মতো ভালোবাসুক। আদিত্যের মতো ভালোবাসা পেতে আমি চাই না। আমি চাই ও আমাকে আমার মতো ভালোবাসুক। আদিত্যকে সরিয়ে জায়গা দখল করলে সেটা হবে প্রতিযোগিতা। আমি তো প্রতিযোগিতায় নামিনি, আমি ভালোবেসেছি। আমি তিথির মনে একটা ছোট্ট অংশে জায়গা পেতে চাই। সেখানে সাজাতে চাই নিজের জগৎ, বুনতে চাই ভালোবাসা, বিশ্বাস, ভরসার বীজ। ওর সব দুঃখ দুহাতে মুছে দিতে চাই। জানো মা, ও যখন দূরে থাকে আমার কেমন অস্থির লাগে, কিছু ভালো লাগে না। কিন্তু আমি যখন ওর সাথে থাকি, কথা বলি, আমার মনে হয় আমি সব থেকে সুখী। সুখের রাজত্বে আমার বসবাস। আমি শান্তি অনুভব করি, স্বস্তি পাই। এর থেকে আর কি চাই মা, বলো তো? নির্মলা চুপ। তন্ময় বলল, আমি জানি না মা, তিথি আমার হবে কি না। যদি ভাগ্যগুণে পেয়ে যায় ওকে। আমার তোমার কাছে অনুরোধ মা, কখনো ওকে ওর অতীতের জন্য ছোট করে দেখো না। মেয়েটা যে অনেক কষ্ট পেয়েছে। নির্মলা মলিন হেসে বললেন, মাকে এই চিনলি? তন্ময় মায়ের চোখে চোখ রাখল। মায়ের অভিমানী চোখ, থমথমে নরম মুখ জানান দিল, এই মুখ পৃথিবীর সব থেকে পবিত্র মুখ। এর থেকে সত্য আর দ্বিতীয়টি নেই, সত্যিই নেই। হাতে ধারালো ছুরিটা দিয়ে আলু ছিলছে পুতুল। চোখ হাতে থাকলেও মন অন্য কোথাও। আজ 2 সপ্তাহ একটু আনন্দে নেই সে। খুব খুব কষ্ট সমস্ত শরীরকে জব্দ করছে, অবশ করছে সব উচ্ছলতা। কদিন আগে অবধি সব ঠিক ছিল, তারপর হঠাৎ শুরু হলো অশান্তি। ঠিকমতো খেতে পারত না, আর না ঠিকমতো ঘুমাতে পারত। বমি হতো, মাথা ঘুরত, অস্বস্তি লাগতো প্রচণ্ড। এ কথা সে কাউকে বলেনি। গ্রামে আর 5টা মেয়ের মতো আশার আলো ফিনকি দিয়ে উঠেছিল মনে। আদিত্যের সন্তান আসছে গর্ভে, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে। সবার আগে নিজে জেনে বাকিদের জানাবে ভেবেছিল। খুশিতে ঝলমলিয়ে বাজার থেকে প্রেগনেন্সি কিট আনলো সবাইকে লুকিয়ে। কিন্তু টেস্ট করার পর মুখে নামলো অন্ধকার। রিপোর্ট নেগেটিভ এসেছে। ভাগ্যিস আগে ভাগে কাউকে বলিনি, ভাবলো হয়তো এমনি অসুস্থ থাকে। মাথা ঘুরলে আর বমি পেলেও তো কেউ মা হয় না। তাছাড়া শেষ মাসে পিরিয়ডও হয়েছে। কিন্তু বিপদ কমলো না। তার অসুস্থতা কমার বদলে তত্তর করে বাড়ছিল। মুখে নেমে এলো তীব্র অরুচি। খাবার মুখে নিলে উটকো গন্ধ। আস্তে আস্তে সবার সাথে খাওয়া ছেড়ে দিল। এক ঘরে বসে খেত। অল্প কাজ করলেই ক্লান্ত লাগতো। বেশি দিন টিকতে না পেরে শেষমেশ লুকিয়ে চলে গেল স্বাস্থ্যকেন্দ্রে। তারপর যা জানলো সে খবর আজ অবধি কাউকে বলেনি সে। বললে হয়তো সেই দিনই এই বাড়িতে শেষ দিন হবে তার। শকুন্তলা যতই আদর করুক না কেন, যখন সত্যটা জানবে নিশ্চয়ই আর মেনে নেবে না তাকে। আদিত্য সে তো মানেই না। সে যে শেষবার তাকে ছুঁয়েছিল, তারপর আর ফিরেও তাকায়নি, একবারের জন্যও না। ইদানিং তার বাইরে থাকা প্রবল হয়েছে। সারাদিন একবার দেখা যায় বাড়িতে। কোনো দিন তো টিকিও খুঁজে পাওয়া যায় না। বাবাকেও মানে না আজকাল। নিজের মতো থাকে, নিজের মতো সব কিছু। ঘরে এলে খিল দিয়ে বসে থাকে। কেউ ডাকলেও বার হয় না, খেতেও আসে না। কোথায় খায় কে জানে। পুতুলের এখন খুব করে মনে হচ্ছে তিথির সাথে সে অন্যায় করেছে, আর সেই অন্যায়ের ফলস্বরূপ ভগবান হয়তো এমন শাস্তি দিলেন তাকে। হঠাৎ তীব্র চেঁচামেচির আওয়াজে ধ্যান কাটল পুতুলের। বসার ঘরে ভিন্ন কারোর কণ্ঠস্বর, সাথে বাচ্চার কান্না। কৌতূহল নিয়ে আলু আর ছুরি ওখানেই রেখে ঘরে ছুটল পুতুল। দরজা অবধি আসতেই ফ্লোরে গুটি গুটি পায়ে হাঁটতে দেখল সুস্মিতার 1.5 বছরের মেয়েকে। পুতুল অবাক হলো, তার মানে সুস্মিতা এসেছে। কিন্তু কোনো খবর না দিয়ে ও তো এভাবে আসে না। ভ্রু কুঁচকে একটু ভেতরের দিকে তাকালো পুতুল। সোফার ওপর বসা শকুন্তলা, তার সামনে সুস্মিতা। শকুন্তলার পিঠে
জন্য সুস্মিতার মুখ দেখা যাচ্ছে না, তবে সামনে সোফায় সমীরণের থতমত মুখ জানান দিচ্ছে কিছু হয়েছে। পুতুল ভেতরে গিয়ে দাঁড়ালো। সুস্মিতার মুখ দেখতেই অবাক হলো। সুস্মিতা কাঁদছে, নিঃশব্দে চোখে জল ফেলে ফুপিয়ে কাঁদছে, আর শকুন্তলা সান্ত্বনা দিচ্ছে মেয়েকে। পুতুল কিছুই বুঝে উঠছে না, তবে ফ্লোর থেকে তুলে কোলে নিল সুস্মিতার মেয়েকে। সুস্মিতাকে প্রশ্ন করল, কিছু হয়েছে দিদি? কাঁদছো কেন? সুস্মিতা শাড়ির আঁচলে মুখ মুছল, হেঁচকি তুলে কিছু বলতে গিয়েও থেমে গেল। শকুন্তলা তেতানো স্বরে বললেন, কি আর হবে, কপাল পুড়েছে আমার মেয়ের। এত ভালো ছেলেটা কিনা এমন! দুনিয়ায় কে কাকে বিশ্বাস করবে তাহলে? বিয়ের 4 বছর পর জানলাম আমার বরের প্রাক্তন প্রেমিকার কথা। মেয়েটির নাম পূজা। কলেজ থেকে প্রেম তাদের। শুনেছি মেয়েটি নিচু জাত হওয়ায় আমার শাশুড়ি তাদের বিষয়টা মেনে নেননি। ওদিকে মেয়ের বাবা মেয়েকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন, আর সীমান্তর বিয়ে হয় আমার সাথে। তারপর আর যোগাযোগ ছিল না কিনা আমি জানি না, তবে আজ বেশ কিছুদিন ধরে দেখছি সীমান্ত রাতের বেলায় বারান্দায় গিয়ে ফিসফিস করে ফোনে কথা বলে, বারবার রুমের দিকে তাকায়। আমি এলাম কিনা, শুনে ফেললাম কিনা, হয়তো সেই ভয়ে। কাল রাতে ওকে হাতে নাতে ধরেছি, কিন্তু এতে তার এক ফোঁটাও আফসোস নেই, উল্টে সে গলাবাজি করেছে। আর এক পর্যায়ে তো এই প্রথম আমাকে চড়ও মেরে দিল। সুস্মিতা ছলছল চোখে কথাগুলো বলে থামল। পুতুল হাঁ করে শুনছে। সুস্মিতা বিরতি নিতে উদ্বেগ নিয়ে বলল, সীমন্তদা এমন দেখে তো মনে হয়নি। সুস্মিতা উত্তর দিল না। পুতুল মেকি হেসে বলল, তোমার আমার কপাল দেখি একই রকম সুমিদি। সুস্মিতা প্রসারিত হেসে বলল, মোটেই না বৌদি, একই রকম কিভাবে হলো? তুমি তো সব জেনে শুনে দাদাকে বিয়ে করেছো, আর আমি তো জানতামই না কিছু। দ্বিতীয়ত, দাদাকে আমরা জোর করে বিয়ে করিয়েছি, সীমান্তকে তো ওরা তা করেনি। দাদা তোমাকে এখনো মেনে নেয়নি, আর সীমান্ত ফুলশয্যার দিন থেকে আমায় ছুঁয়ে এসেছে। আমি তো ঘুণাক্ষরেও টের পাইনি আমি ছাড়া ওর জীবনে অন্য কেউ ছিল। এত ভালো ব্যবহার, ভালোবাসা, সব মিথ্যা ছিল তাহলে? সুস্মিতার চোখ থেকে জল গড়াতেই পুতুল ব্যস্ত কণ্ঠে বলল, কেঁদো না, কাঁদলে কি সব সমাধান হবে? বাবা একটা ব্যবস্থা করবেন, চিন্তা করো না। সুস্মিতা তাচ্ছিল্য ভরে হাসল, বলল, বাবা যাই করুক না কেন, জোর করে কাউকে দিয়ে সংসার করানো যায় না, আর না যায় কারোর মনে ঠাঁই পাওয়া। পুতুলের ছোট্ট মস্তিষ্কে কথাটা আঘাত হানল খুব। সমস্ত স্নায়ুতন্ত্রে বাসতে থাকলো শব্দগুলো, জোর করে কাউকে দিয়ে সংসার হয় না। আদিত্য বাড়িতে এসেছে। এদিক ওদিক বিন্দুমাত্র না দেখে সোজা নিজের ঘরে হেঁটে গেল সে। সুস্মিতা পুতুল দুজনেই ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে দেখল তাকে, কিন্তু আদিত্য দেখেনি। দাদাকে দেখে সুস্মিতা নড়ে চড়ে বসল, বলল, শুনলাম দাদা আজকাল বাইরেই থাকে। পুতুল দীর্ঘশ্বাস ফেলল। সুস্মিতা নিজেও লম্বা শ্বাস ফেলে বলল, কী যে শুরু হয়েছে সংসারে, শান্তি আনতে গিয়ে অশান্তি নেমে এলো। কথাটা খুব গায়ে লাগলো পুতুলের, শুধু দাঁত খিচে সহ্য করল সে। একটুও প্রত্যুত্তর না করে বলল, ঘরে যাচ্ছি। এই শব্দটুকু ব্যতীত বাড়তি একটা কথাও বলল না পুতুল। লম্বা পা ফেলে নিজের ঘরে গিয়ে দৌড় চাপল। সুস্মিতা বুঝল কি না কে জানে, হয়তো বোঝেনি। বিছানা ছেড়ে উঠে আদিত্যের ঘরের দিকে এগোলো সে। আদিত্য জানলা মুখী হয়ে বসেছিল। দরজায় টোকা পড়তেই ঘুরে তাকালো, গলা উঁচিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে উত্তর এলো, আমি, দাদা, সুমি। বোনের স্বর শুনে হাতের সিগারেট জানলা থেকে ছুঁড়ে বাইরে ফেলল আদিত্য। উঠে গিয়ে দরজার ছিটকানি টেনে নামালো। সুস্মিতা ভেতরে ঢুকতেই সিগারেটের কড়া গন্ধে গা গুলিয়ে এলো তার। নাক মুখ চেপে ধরল হাত দিয়ে। ইয়াক, আবার ছাইপাশ গিলছিস? আদিত্য উত্তর না দিয়ে ড্রেসিং টেবিলের দিকে এগোলো। পারফিউম নিয়ে সারা ঘরে ছিটিয়ে বলল, তোর একটা নাক নাকি বাঁশঝাড়?
গন্ধ নিতে পারিস না বলেই বাইরে ফেলেছি, তাও গন্ধ পেলি? সুস্মিতা মুখ থেকে হাত বাড়িয়ে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, না, আর আসছে না। কখন এলি তুই? এই তো দুপুরবেলা এসেছি। তোর সাথে দেখা করতে খুব ইচ্ছে করছিল। মায়ের কাছে শুনলাম তুই নাকি এখন বাড়িতে খুব একটা থাকিস না। আদিত্য বিছানার উপর পা ঝুলিয়ে বসে বলল, বাড়িতে কিছু থাকলে থাকতাম, কিছু নেই, তাই আর থাকি না। সুস্মিতা দাদার পাশে বসে নম্র কণ্ঠে বলল, তুই আমার উপর রেগে আছিস না রে? আদিত্য তাকালো, ভ্রু কুঁচকে বলল, কিছু করেছিস রাগার মতো করে? সুস্মিতা নিচে নামিয়ে নিল চোখ, অনুশোচনা করে বলল, করেছি মনে হয়। সেদিন যদি আমি তোর পাশ থেকে তোকে সাপোর্ট করতাম, বাবা মাকে বোঝাতাম, তাহলে আজ হয়তো তুই তিথি মেয়েটাকে পেতি। আদিত্য বোনের চোখে চোখ মেলালো। অপরাধ বোধ সত্যি আছে কি না চেষ্টা করলো বোঝার। পর মুহূর্তে স্মিত হেসে বলল, তোর উপর রাগ রেখে লাভ কি? তিথি কি আসবে? সুস্মিতা অবাক হয়ে বলল, তার মানে তুই যে এই বাইরে থাকিস তিথির কাছে নয়? আদিত্য এবার শব্দ করে হেসে ফেলল। সুস্মিতা খানিক ভড়কে গেল। হাসির মতো কি বলল সে? আদিত্য হাসি থামিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল, বলল, না রে, তার জীবনে আমার আর জায়গা নেই। বহুবার গিয়েছি, আর বহুবার প্রত্যাখ্যিত হয়ে ফিরেছি। সুস্মিতা সত্যি বিস্ময় অনুভূত হয়। এ ঘরে প্রত্যেকটা সদস্য তাহলে এতদিন ভুল বুঝে মেয়েটাকে গালমন্দ করল? দাদার কাঁধে হাত রাখতে আদিত্য মলিন হেসে বলল, এর জন্য আমিই দায়। সেদিন যদি একটু ঝুঁকিয়ে নিতাম, তিথির হাত শক্ত করে ধরতাম, তাহলে আর এমন হতো না বল? বাবা তো সুস্থ হলেন, কিন্তু আমি হারালাম সব। সুস্মিতা খানিকক্ষণ চুপ থেকে বলল, তোর কি মনে হয় বাবা সত্যিই অসুস্থ ছিলেন? আদিত্য চকিতে বোনের দিকে ফিরল। সুস্মিতা ক্ষীণ হেসে বলল, তোর মনে আছে যেদিন বাবা তিথিকে ডেকে পাঠিয়েছিলেন বাড়িতে তোদের সম্পর্কের একটা শেষ ফ্যাসলা করতে? সেদিন বাবা ভীষণ অসুস্থ ছিলেন, বুকের ব্যথায় উঠতেও পারছিলেন না। খুব সম্ভবত তুই বাবার ওই ক্লান্ত মুখের দিকে তাকিয়ে তিথিকে না বলেছিলি। কিন্তু একটা ব্যাপার ভেবেছিস কি, অত অসুস্থতার মধ্যেও বাবা তিথিকে দিয়ে কথা নিয়েছেন ও যেন তোর কোনো রকম ক্ষতির কারণ না হয়, তোদের একসাথে তোলার ছবিগুলো যেন কারোর হাতে না দেয়। একটা অসুস্থ মানুষ এতটা হুঁশিয়ার হতে পারে? কতটুকু অসুস্থ থাকলে ভেবেছিস কখনো? আদিত্য ভ্রু কুঁচকে চোখ সরু করে চেয়ে থাকলো। সুস্মিতা আর কিছু বলেনি। ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সে। পেছনে তাকালো, হয়তো দেখতো কতটা অস্থিরতায় ভুগছিল আদিত্য নামক মানুষটি। এই নে ধর, ভালো করে সেলাই করবি। সুতোর গায়ে সুই গাঁথা আছে, একটুও যেন ছেঁড়া দেখা না যায়। তোর শ্বশুর ছেঁড়া বালিশে মাথা দিতে চান না। শকুন্তলার কথায় পুতুল একপাশে ঘাড় নাড়ালো, শুধু মুখে কথা নেই তেমন। না আছে শাশুড়িকে দেখা মাত্র সেই মুচকি হাসিটুকু। চুপচাপ হাতে কোলবালিশের ছেঁড়া কভারটা নিল সে। সুইতে সুতো গেঁথে শুরু করলো সেলাই। শকুন্তলা দাঁড়িয়েছিলেন দরজার কাছে, ভ্রু কুঁচকে দেখছিলেন পুতুলের কাণ্ড। মেয়েটা কিছু একটা হয়েছে মনে হচ্ছে। এতটা চুপচাপ তো স্বামীর কাছে মার খেয়েও থাকতো না। জিজ্ঞেস করলেও যে পুতুল বলবে না সেটা সে জানে, তাই না ঘাটিয়ে পুতুলের নিকট এগিয়ে এলো। আবার উঁচু স্বরে বললেন, এই তুই সারাক্ষণ ঘরের মধ্যে কি করিস? বাইরে বার হোস না কেন? বল। পুতুল চোখ তুলে তাকালো, মিনমিনে স্বরে বলল, এমনি, রান্না শেষ তাই। রান্না করতে তোকে বাইরে যেতে কে বলেছে? আমি কি কাজ করাই খালি তোকে দিয়ে? এটা বলতে চাস? পুতুল ব্যস্ত কণ্ঠে বলল, না, তা কখন বললাম? তুই কি বলবি জানি। ওঠ এখান থেকে, সুস্মি এসেছে, গিয়ে ওর সাথে কথা বল। পুতুল অসহায় কণ্ঠে বলল, আমার এখন ভালো লাগছে না মা,
পরে যাব। ভালো তো সুস্মিরও লাগছে না, তাই বলে কি ও তোর মতো ঘরে ঘাপটি মেরে বসে থাকে? যা বলছি কর। শকুন্তলা গরম চোখ দেখে নিভে গেল পুতুল। বিছানা ছেড়ে উঠে সুস্মিতার ঘরের দিকে এগোলো। ঘরে ঢুকতেই দেখল সুস্মি আয়নার সামনে দাঁড়িয়ে চুল হাত কোপা করছে। পুতুলকে দেখে মৃদু হেসে বলল, আরে বৌদি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো ভেতরে। পুতুল আস্তে করে বলল, না মানে মা পাঠালেন তোমার সাথে গল্প করতে। সুস্মি বলল, হ্যাঁ তো বসো না, আমি স্নানে যাচ্ছিলাম, এসে গল্প করব। তুমি বরং আমার মেয়েটাকে দেখো, ওর আবার ঘুমের মধ্যে খাট ছেড়ে পড়ার অভ্যেস আছে। মাকে ডাকতেই যাচ্ছিলাম, এর আগে তুমি এলে যখন, দেখবে একটু ওকে। পুতুল এবারও ঘাড় কাত করে সাই জানালো। সুস্মিতা বলল, ঠিক আছে থাকো, আমার বেশিক্ষণ লাগবে না। হাতে গামছা, শাড়ি, ব্লাউজ সমেত ওয়াশরুমে গেল সুস্মিতা। পুতুল আবার সেলাই করতে শুরু করলো, কিন্তু বারবার অন্যমনস্কতায় সূচ ফুটছে হাতে। ওয়াশরুম থেকে জল ঢালার শব্দ আসছে। আসছে সুস্মিতার ঘুমন্ত মেয়ের ভারী নিঃশ্বাসের শব্দ। সব মিলিয়ে কেমন অস্বস্তি লাগছে, মনে হচ্ছে শান্তি নেই এখানে। পুতুল উঠে গিয়ে বসলো বসার ঘরের সোফায়। খানিক বাদে সুস্মিতা মেয়ের ঘুম ছুটে গেল। মাকে পাশে না পেয়ে গলা ফাটিয়ে কান্না জুড়ে দিল সে। বাচ্চা শব্দ শুনে সুস্মিতা ওয়াশরুমের ভেতর থেকে আদুরে স্বরে চিল্লিয়ে বলল, বাবা কেঁদো না, মা আসছে। মামুনি কই তোমার? বৌদি, ওকে একটু কোলে নাও। বাচ্চা মেয়েটা তবুও থামল না, সে কাঁদছে। একটা সময় হামাগুড়ি দিতে দিতে পৌঁছালো খাটের কিনারায়। একটু এগোতেই ধপাস করে পড়ল পাকা মেঝের ওপর। আওয়াজ পেয়েই তড়িঘড়ি ওয়াশরুম থেকে বের হলো সুস্মিতা। দৌড়ে গিয়ে মেয়েকে কোলে তুলল। মেয়ে তখন কেঁদে কেটে অস্থির, মাথার এক পাশটা ফুলে উঠেছে। সুস্মিতা পুরো ঘরে পুতুলকে পেল না। মেয়ের মাথায় হাত ডলতে ডলতে বের হলো রুম থেকে। বসার ঘরে পুতুল কি গভীর মনোযোগে সেলাই করতে দেখে মেজাজ বিগড়ে গেল। বাচ্চাটার কান্নার আওয়াজ শুনেও একবার গেলেও না। কেমন মেয়ে মানুষ! পুতুলকে মনে মনে কঠিন কিছু বলার ইচ্ছে থাকলেও ইচ্ছেটাকে দমিয়ে রাখল সুস্মিতা। রান্নাঘরের দিকে এগোলো। শকুন্তলা কলতলা থেকে জল ভরে মাত্র রান্নাঘরে ঢুকলেন। সুস্মিতার কোলে নাতিকে এভাবে কাঁদতে দেখে বললেন, কী রে, ও কাঁদছে কেন? খাওয়াসনি ওকে? সুস্মিতা উত্তর দিল না। শকুন্তলা ভ্রু কুঁচকে বললেন, হয়েছে কি, মুখ ভার কেন? সুস্মিতা মুখ কালো করে বলল, কি আর হবে, স্নানে গেছিলাম, বৌদিকে বললাম ওকে একটু দেখতে, অথচ মেয়েটা সেই খাট থেকে পড়লই। শকুন্তলা আতকে বললেন, ওমা, ব্যথা পায়নি তো? শান বাঁধানো মেঝেতে পড়েছে, কোথাও কেটে ফেটে গেল না কি? দেখেছিস? দেখেছি, একটু ফুলে গেছে, কিন্তু তুমি ভাবো বৌদি কি করে এমন করতে পারল? ছিল তো বসার ঘরে, ওর কান্নার আওয়াজ শুনেও কি একবার ধরতে আসতে পারল না? শকুন্তলা অবাক হয়ে বললেন, সে কি, পুতুল বসার ঘর থেকেও এলো না? সুস্মিতা তেতে বলল, উল্টে প্রশ্ন কেন করছো মা? আমি কি মিথ্যা বলছি? আহা, আমি তা বলিনি। আসলে কি বলতো, পুতুলের ইদানিং কাল কি যেন হয়েছে, তেমন কথা বলে না, চুপচাপ থাকে, জিজ্ঞেস করলেও ঠিক মতো উত্তর দেয় না, খাবার খায় না, ঘরে চুপ করে বসে থাকে। সুস্মিতা বলল, হয়তো দাদা ভাইয়ের। শকুন্তলা মাঝপথে থামিয়ে দিয়ে বললেন, না রে, এখানে আদিত্যের ভূমিকা নেই, কারণ আদিত্যকে বিয়ের প্রথম দিন থেকেই মানেনি। তখন এমন মন খারাপ তো ছিল না, যথেষ্ট শক্ত, হাসি খুশি থাকতো, আমার সাথে গল্প করতো। আজ প্রায় সপ্তাহখানেক এমন করছে দেখছি। সুস্মিতা খানিকক্ষণ চুপ থেকে বলল, জানি না, আমি ভাবছি অন্য কথা। জানি না তোমার কেমন লাগবে শুনতে, কিন্তু আমার খুব বলতে ইচ্ছে করছে। কি কথা বল না, এত ভাবাভাবির কি আছে? সুস্মিতার মেয়ে কাঁধেই ঘুমিয়ে পড়েছে আবার। সুস্মিতা ওর পিঠে হাত বোলাতে বোলাতে বলল, মনে হচ্ছে সেবার আমার ডেলিভারির সময় রক্তের প্রয়োজন ছিল, কোথাও পাওয়া যাচ্ছিল না, তুমি ছিলে না সেখানে। কিন্তু দাদা আমার সামনে তিথির সাথে কথা বলেছিল ফোনে। এক পর্যায়ে ওকে যখন আমার অবস্থা জানালো, ও সেই বাড়ি থেকে রওনা দিয়েছিল
খুলনা আসার জন্য, আমাকে রক্ত দেবে বলে। নেহাত ও আসার আগেই রক্ত পেয়ে যায়, তাই দরকার পড়েনি। কিন্তু ও দেওয়ার নিয়ত করেছিল মা। শকুন্তলা কপাল কুঁচকে বললেন, তো তাতে কি হয়েছে? সুস্মিতা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আজ বৌদির জায়গায় তিথি হলে কোনো দিনও আমার মেয়েকে এভাবে ফেলে রাখতে পারত না। শকুন্তলা চোখ গোল করে চাইলেন। সুস্মিতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কথাটা শুনলে কেমন লাগছে জানি না, তবে বলার জন্য জিভ নিষ্পিস করছিল। শুনেছি ননদরা সংসার থেকে বিচ্ছিন্ন হয়, বাপের বাড়ি এলে ভাইয়ের বউয়ের কাছে তাদের দাম থাকে না। একটু একটু করে আমাকে বোঝানো হচ্ছে সেটা। শকুন্তলা ক্ষেপে বললেন, কি যাতা বলছিস? এরকম কোনো ব্যাপার না। শোন, একটা পরিস্থিতি দিয়ে কাউকে বিচার করবি না। পুতুল এরকম মেয়ে নয়, ওর মন যথেষ্ট ভালো। কি জানি ভালো লাগছে না। এসব বাদ দাও এখন, দেখো তো ও ঘুমাচ্ছে কিনা। শকুন্তলা গলা বাড়িয়ে দেখলেন নাতির চোখ দুটো বন্ধ। বললেন, হ্যাঁ ঘুমিয়েছে, যাই ওকে শুয়ে দিয়ে আসি। সুস্মিতা যেতে নিলে শকুন্তলা আটকে দিয়ে বললেন, তুই দিদিভাইকে আমার কাছে দে, আর চুলোয় ডাল বসিয়েছি, একটু ফোড়ন ভেজে দে তাতে। চোখ জ্বালা করছে আমার। ডাক্তার ড্রপ দিতে দিয়েছিল না, ওটা দেওয়ার সময় হয়েছে। আচ্ছা যাও তাহলে। শকুন্তলা নাতিকে কাঁধে চড়িয়ে হেঁটে যেতে যেতে আবার ফিরে তাকালেন। সুস্মিতার অন্য চুলায় কড়াই বসাতে তেল ঢালছে তাতে। শকুন্তলা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, জামাই বাবা ফোন করেনি? সুস্মিতা তেলে পেঁয়াজ রসুন ছেড়ে দিয়ে বললেন, ফোন বন্ধ রেখেছি, জানি না। ওমা, ফোন বন্ধ রাখলি কেন? দেখতি ফোন টোন করে কি না। কী বলবে ফোন করে? হয়তো জরুরি কিছু। সুস্মিতা ঘুরে তাকিয়ে বলল, জরুরি কিছু? তোমাদের ফোন তো বন্ধ ছিল না, করলে ওখানেও ফোন করতে পারত। ছাড়ো তো মা ওসব। শকুন্তলা চাপা স্বরে বললেন, তোর বাবা জামাইয়ের উপর খুব চটে আছেন, লোক পাঠাতে চাইছিলেন ওকে মারতে, আমি বলে কয়ে আটকেছি। শত হলেও ঘরের জামাই, মান সম্মান আছে তার। সুস্মিতা জবাব দিল না, ফোড়ন ডালে দিয়ে বলল, ওকে শুয়ে দিয়ে এসো মা। দোকান থেকে পেঁয়াজ কিনেছে তিথি, সাদা পলিতে পেঁয়াজগুলো ডান হাতে ঝুলিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন হুট করে একটা গাড়ির হর্ন কানে এলো। পেছনে তাকালো তিথি। ঠিক যা ভেবেছিল তাই, তন্ময়ের গাড়ি এটা। ড্রাইভিং সিটেও নিশ্চয় সেই আছে। এই ছেলে যদি একটা কথা শোনে। ঠিক চলে এলো। তন্ময় গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলল, জ্বালাতে আসেনি, শুভ সকাল জানাতে এসেছি। তিথি মুখ কুঁচকে নিল। দেখতে দেখতে তন্ময় বেরিয়ে এলো, সামনে দাঁড়ালো ওর। এক হাত পকেটে গুঁজে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, খুশি হওনি তাই না? তিথি মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বলল, তোমার মনে হয় না তুমি পাগলামির সব সীমা অতিক্রম করছো? তন্ময় নিরুদ্বেগ কণ্ঠে বলল, সীমাকেও দেখিয়ে না দিলে কি করে জানবো তার মাত্রা কতটুকু? তিথি ভ্রু কুঁচকে বলল, কথার মায়ের পেঁচে ফেলার খুব দক্ষতা। তা এমন ভর দুপুরে হাজির হওয়ার কারণ কি? কি কারণ থাকবে আর? পুরনো নতুনত্বহীন সেই কারণ, যেটা শুনলে তুমি হও বিব্রত আর বললে আমি হই পুলকিত। তিথি হেসে ফেলল এবার। তোমার সাথে কথায় পারা অসম্ভব। যতই মন খারাপ থাকুক হাসিয়েই ছাড়বে। তন্ময় কপাল কুঁচকে বলল, মন খারাপ কেন জানতে পারি? তিথি উত্তর না দিয়ে চোখ সরিয়ে নিল। তন্ময় নিজের মতো ভাবল তার কারণ। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, তিথি, বাবা মা সবসময় বেঁচে থাকেন না। আমিও বাবাকে হারিয়েছি কোনো একদিন। অনেকটা সময় পেরিয়েছে, এবার নিজেকে সামলাও। তুমি এত ভেঙে পড়লে আন্টির কি হবে? কে সামলাবে তাকে? তিথি তাকালো, শান্ত কণ্ঠে বলল, সেই জন্য নয়, আসলে সকালে আমার রেজাল্ট বেরিয়েছে। তন্ময় উৎফুল্ল কণ্ঠে বলল, ও ওয়াও, তা কি হয়েছে রেজাল্ট? তিথি লজ্জায় কয়েক গুণ বেড়ে গেল। মুখ ছোট করে বলল, এক সাবজেক্টে ফেল করেছি। তন্ময় কিছুক্ষণ চুপ করে চেয়ে থেকে বলল, তোমাদের সাবজেক্ট মোট 4টে না?
তিথি মাথা নেড়ে হ্যাঁ জানালো। তন্ময় প্রফুল্ল হেসে বলল, তার মানে বাকি তিনটেতে পাশ করেছ? হাউ নাইস। তিথি অবাক হয়ে তাকিয়ে থাকলো। তন্ময় হাত টেনে বলল, চলো চলো, মিষ্টি কিনতে হবে। আমি আজ নিজে গিয়ে আন্টিকে মিষ্টি খাইয়ে আসবো। তিথিকে টেনে টুনে গাড়ির দিকে নিয়ে গেল তন্ময়। যেতে যেতে তিথি অবাক কণ্ঠে বলতে লাগলো, কিন্তু তন্ময়, আমার তো রেজাল্ট ফেল এসেছে। আহা, ওঠো না তুমি। ঘরের অতি নিকটে গাড়ির শব্দ পেয়ে কান সজাগ হলো সুচিত্রার। বসে বসে চাল বাচ্ছিলেন কুলোতে। ঘাড় উঁচিয়ে তাকালেন সদর দরজার দিকটায়। তন্ময়ের গাড়ি এসে ভিড়ল উঠানে। প্রথমে বের হলো তন্ময়, এরপর তিথি। সুচিত্রা বেশ অবাক হলেন। তিথিকে পাঠিয়েছিল পেঁয়াজ কিনতে, তন্ময় এলো কোত্থেকে? চাল ভর্তি কুলোটা ঠেলে খাটের নিচে পাঠালেন সুচিত্রা। থানের আঁচল বাঁধা ছিল কোমরে। সব ঠিকঠাক করে উঠে দাঁড়াতে দাঁড়াতে তন্ময় তিথি ঘরের ভেতরে চলে এসেছে। তন্ময়ের হাতে মিষ্টির প্যাকেট। সুচিত্রাকে দেখেই তন্ময় প্রণাম করল। থাক বাবা, ভালো আছো? তন্ময় সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ভালো আর থাকি কি করে আন্টি? ভালো থাকার রাস্তা যদি প্রবেশ নিষেধ থাকে। সুচিত্রা কথার ইঙ্গিত বুঝতে তিথির দিকে তাকালেন। তিথি মুখ কাচুমাচু করে মাথা নামিয়ে নিল। তন্ময় হেসে বলল, ওর দিকে এভাবে তাকাবেন না আন্টি, এই নিন মিষ্টি ধরুন, আজকে মিষ্টি মুখ করার সময়। সুচিত্রা বুঝে উঠল না। কিসের মিষ্টি বাবা? কেন, আপনি জানেন না? আজ তো তিথির রেজাল্ট বেরিয়েছে। সুচিত্রা অবাক হয়ে বললেন, তো রেজাল্ট বেরিয়েছে? কই, আমাকে তো বললি না। তিথি আমতা আমতা করে বলল, না মানে মা, আমি বলতাম তোমায়। তা কি এসেছে রেজাল্ট? তন্ময় বলল, 3টে সাবজেক্টে পাশ করেছে, ভাবা যায়? সুচিত্রা চোখ সরু করে বললেন, কিন্তু ওদের বিষয় তো 4টে। কিরে, তাই না? তিথি মাথা নাড়ল, আস্তে করে বলল, বাকিটাতে ফেল এসেছে। সুচিত্রা কিছু বলার আগেই তন্ময় তিথিকে বলল, তিথি, আমায় 1 কাপ চা খাওয়াবে এক্ষুনি প্লিজ? তিথি একবার মায়ের দিকে তাকালো, তারপর তন্ময়কে বলল, বসো। তিথির রান্নাঘর ঢোকা অবধি চেয়েছিল তন্ময়। তিথির অবয়ব অদৃশ্য হতে সে সুচিত্রার দিকে তাকালো। সুচিত্রা কৌতূহল দৃষ্টিতে দেখছেন। তন্ময় তড়িঘড়ি করে সুচিত্রাকে টেনে বসালো বিছানার ওপর। এরপর নিজে সুচিত্রার পায়ের কাছে বসতেই সুচিত্রা অপ্রস্তুত কণ্ঠে বললেন, এ কি বাবা, এখানে বসছো যে? তন্ময় মৃদু হেসে বলল, সমস্যা নেই, ছেলে তো মায়ের পায়ের কাছেই বসবে, এখানেই তো স্বর্গ। সুচিত্রা মুগ্ধ চোখে চেয়ে থাকলেন। তন্ময় অপ্রচলিত কণ্ঠে বলল, আন্টি, আপনি জানেন, যেবার আমার বাবা মারা গেল সেইবার আমার অনার্সের প্রথম সেমিস্টারের রেজাল্ট খারাপ হয়। তুষার পিএসসিতে খারাপ করে। প্রায় 1 মাস যাবৎ মা ঠিকঠাক কাজ করতে পারতেন না, ভুল হতো প্রচুর। কখনো চায়ে চিনির পরিবর্তে নুন দিয়ে ফেলতেন, কখনো রান্নায় তেলের জায়গায় জল। শুধু আমরা কেন, পৃথিবীতে যে কোনো মানুষ সামান্য ডিপ্রেশনের শিকার হলে আশাহত ফলাফল থেকে বঞ্চিত হয়, লক্ষ্য থেকে সরে যায়। সেখানে ভাবুন তো তিথির কথা, এই 4টে মাসেও কত কি হারিয়েছে, কতটা মানসিক অশান্তির আগুনে জ্বলেছে। প্রথমে আদিত্য, তারপর সন্তান, আর তারপর বাবা। সব প্রিয় মানুষকে হারিয়েও পরীক্ষায় একটুর জন্য ও সফলতা হয়তো আসেনি, তাই বলে ও কি হেরে গেছে? সব সময় সফলতাই কি মুখ্য? পেছনের লড়াইটা কিছু না? সুচিত্রা আদো স্বরে বললেন, না, আসলে আমি তা বলতে চাইনি। তন্ময় থামিয়ে দিয়ে নম্র কণ্ঠে বলল, আন্টি, আমরা দুজনেই জানি তিথি পরীক্ষা দিয়েছে ঠিক কোন পরিস্থিতিতে, তাই ওর পাস ফেল কোনো ব্যাপারই নয়। এখানে ওর লড়াই করে টিকে থাকতে চাওয়াটাই প্রচেষ্টায় সবথেকে বড়। ওর মন খারাপ করছে ওর ব্যর্থতায়। এখন আপনি যদি একইভাবে মুখ ছোট করেন তাহলে ও ওর ব্যর্থতাকে বড় করে দেখবে। ওর এত এত কষ্টগুলো এক নিমেষেই তুচ্ছ হয়ে যাবে, হারিয়ে ফেলবে ওর শেষ হাসিটুকু। আমরা কি সেটা হতে দিতে পারি? পারি না।
তাই আমাদের সেই সব করতে হবে যাতে তিথি নিজেকে ভেঙে না ফেলে গোছাতে পারে। ওর সব কাজে ওর পাশে থেকে সাহস জোগাতে হবে। পরবর্তী পরিশ্রমের জন্য ওকে মনোবল দিতে হবে। তবেই না তিথি পারবে নিজেকে সামলাতে, আরও উচ্ছল হতে, ঠিক আগের মতো। ও এলে আপনি ওর সাথে খুব স্বাভাবিক ব্যবহার করবেন আন্টি, যাতে ওর বিন্দুমাত্র মনে না হয় ওর রেজাল্ট ভালো হয়নি। এতেই ওর খুশি, এতেই ওর ভালো। সুচিত্রা এক ধ্যানে তন্ময়ের মুখের দিকে তাকিয়ে আছেন। মুখের শব্দ আসছে না। ছেলেটা এত ভালো কেন, এত সুন্দর কেন, তার চিন্তাধারা বুঝে আসছে না। তন্ময় আবার বলল, আমি জানি আন্টি, আপনি আমায় বিশ্বাস করলেও তাতে অবিশ্বাসের শতকরা দ্বিগুণ। এটা স্বাভাবিক নয়? ঘরপড়া গরু যে সিঁদুর মেঘ দেখলেও আঁতকে ওঠে। কিন্তু আমি তন্ময় আন্টি, আমি আদিত্য নই। আমি আমার মতো, আমি অন্য কারোর মতো হব না, হতে চাইও না। আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম। সেই মৃত বাবার দিব্যি দিয়ে বলতে পারি, আমি কাউকে ঠকাতে শিখিনি, আর না কাউকে ঠকানোর ভাবনা ভেবেছি। এক সন্তানের কাছে তার মৃত মা বাবা ঠিক কী, আশা করি আপনি তিথি দুজনেই জানবেন। যদি ঠকানোর ভাবনা থাকতো তবে নিশ্চয়ই মাকে দিয়ে বিয়ের প্রস্তাব দিতাম না। তাছাড়া আমি মায়ের কাছে কিছু আড়ালও করিনি। তিথির শেষ থেকে শুরু সব জানিয়েছি। মা এরপরেও রাজি, তার সিদ্ধান্ত বদলায়নি। তবুও আমি জোর করে আপনার বিশ্বাস চাইছি না। মন থেকে বিশ্বাস এলে আমাকে বিশ্বাস করুন, না হয়। কিন্তু তিথির বেলায় আমার অনুরোধটুকু রাখুন। ও অনেক স্ট্রং। আপনি আমাকে ওর পাশে না চাইলে নিজের চেষ্টা করুন যাতে ওর এই স্ট্রংনেস সারা জীবন থাকে, অল্পতেই গুঁড়িয়ে না যায়। শত হলেও এই শক্ত মনোভাবটাই যে তিথির একমাত্র শক্তি। তন্ময় থামল। সুচিত্রা শুভ্র হেসে ওর চুলে হাত বোলালো, বললেন, ভগবান তোমার মঙ্গল করবেন তন্ময়। তোমার মা ভাগ্যবতী, এমন হীরের টুকরো ছেলে তার গর্ভে হয়েছে। আমার যে তাকে খুব হিংসা হচ্ছে এখন। তন্ময় হাসল। শ্যামলা ছেলেটাকে তখন আকাশের উজ্জ্বল করা শুকতারার মতো লাগছে। কি নিষ্পাপ, কি শান্ত, অদ্ভুত মায়াময়। তিথি সবটা শুনেছে। চায়ের কাপ হাতে নিয়ে ওভাবেই দরজা বরাবর শটান দাঁড়িয়ে আছে সে। দু চোখ জুড়ে শুধু মুগ্ধতা। এই ছেলেটা তার এত ভালো কেন চায়, কেন এত ভালোবাসে, এত কেন ভাবে তার জন্য, কিভাবে এমন পরিষ্কার জলের মতো বুঝতে পারে না তাকে। এর সাথে তার আগের জন্মের কোনো যোগসূত্র নেই তো? হারার সময় এলে সময় আসে হারানোরও। পাশে থাকা কাছের মানুষগুলো নির্বিশেষে দূরে চলে যায়, এক এক করে কমতে থাকে। একটু একটু করে কমে তাদের অস্তিত্ব। সব যেন থেকেও নেই, কুয়াশার মতো বোধ হয় চারপাশ। দূর থেকে কেউ ধোঁয়াশা ধোঁয়াশা দেখতে পায় চোখ, নিকটে গেলেই সব ফাঁকা। একাকিত্ব তখন গলা চেপে ধরে, শ্বাস আটকে মরতে চায়, দম বন্ধ, রুদ্ধশ্বাস মুহূর্তে। হঠাৎ আবারও প্রাণের সঞ্চালনা। এই তো একা থাকার বর্বর সত্যি, সত্যি এর নির্মমতা। আদিত্য সব হারিয়েছে, বাবা মা বোন, ঘরের বউ। একটা পূর্ণ পরিবার থাকা সত্ত্বেও পূর্ণতা তাকে ছয়নি। মুখ ফিরিয়ে পাড়ি জমিয়েছে বহু দূরে। একমাত্র রঞ্জন আর আরিফ ছিল প্রাণের বন্ধু, সুখ দুঃখের সঙ্গী। আরিফ ঢাকায় যাওয়ার পর রঞ্জন হয়ে ওঠে আরও কাছের। খারাপ সময়গুলোতে পাশে থাকে, কি সুন্দর তাকে ভালো মন্দ জ্ঞান দিয়েছিল ছেলেটা। অথচ এখন সেও চলে যাচ্ছে অনেকটা দূরে। রঞ্জনের এক জেঠু থাকেন ভারতে, কলকাতায়। রঞ্জনের জন্য একটা চাকরি ঠিক করে ডেকেছেন উনি। মাইনে মোটামুটি ভালোই। রঞ্জনের অনার্স কমপ্লিট, তাই একেবারে ন্যূনতম চাকরি তো আর পাবে না। এই তো এই মাসে চলে যাচ্ছে রঞ্জন।
খবরটা শুনে এক প্রকার হন্তদন্ত হয়ে দৌড়ে এসেছে আদিত্য। রঞ্জন তখন চায়ের দোকানে বসে সিগারেট টানছিল। আদিত্য এসে দাঁড়াতেই রঞ্জন তাকালো, শুভ্র হেসে বলল, কখন ডাকলাম আর এখন এলি? সাজগোজ করছিলি নাকি রে শালা? আদিত্য উত্তর দিল না। থমথমে মুখটা দেখে রঞ্জনের খটকা লাগলো। নতুন কোনো অশান্তি হলো কি বাড়িতে? সিগারেট শেষ না করেই ফেলে দিল মাটিতে। বিল মিটিয়ে আদিত্যের কাঁধে হাত রেখে বলল, চল। তো চুপচাপ হাঁটছে। রঞ্জন নিশ্চিত হলো আদিত্যের মেজাজ ঠিক নেই। মেজাজ ঠিক না হলে আদিত্যের সাথে কথা বলা ব্যর্থ। ওর তখন ভালো কথাও শুনতে তেতো লাগে ভীষণ। হঠাৎ আদিত্য নিজেই বলল, না গেলে হয় না রে? কথাটায় বিস্মিত হয়ে তাকালো রঞ্জন। চোখ ছোট করে খানিকক্ষণ চেয়ে থেকে টান টান করল কপালের ভাঁজ। আদিত্য তার যাওয়া নিয়ে মন খারাপ? আদিত্য আবার শুধালো, যেতেই হবে? রঞ্জন নিজেও মুখ উদাস করে নিল। নিচের দিকে তাকিয়ে ওপর নিচে মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। মন খারাপ করে বলল, যেতে যে আমারও ইচ্ছে করে না আদি, কিন্তু তুই তো জানিস সব। বাবা নেই আমার, তোদের মতো স্বর্ণের ব্যবসাও নেই। জেঠুই পড়িয়েছেন খাইয়েছেন। আজ ওনার আমাকে দরকার, তাহলে আমি মুখ ফেরাতে পারি? তাছাড়া এখানে লাভ আমারই বেশি। মাকে দেখব, বোনকে পড়াবো, ওর ভালো ঘরে বিয়েও দেওয়া বাকি। কত দায়িত্ব আমার কাঁধে। এমন মুহূর্তে এত ভালো সুযোগ ফেরায় কি করে? আদিত্যের দিকে তাকালো রঞ্জন। ছল ছল করছে ওর চোখ। ছোট্টবেলার বন্ধুর প্রতি ভালোবাসা ঠিকরে পড়ছে মুখমণ্ডলে। ঘোষণা করছে এই বন্ধুত্ব কতটা গভীর। রঞ্জন আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য ধরল শক্ত করে। রঞ্জন ধরা ধরা কণ্ঠে বলল, মেয়ে মানুষের মতো কাঁদবি না একদম। আমি কি আজই যাচ্ছি? এখনও এক সপ্তাহ বাকি। এই এক সপ্তাহ চুটিয়ে আড্ডা দেব সারাদিন। আদিত্য আস্ত করে বলল, আমার যে এখানে নিজের বলতে কেউ থাকবে না রে রঞ্জন। আমি তো আরও একা হয়ে যাব। রঞ্জন হাতের বাঁধন আরও শক্ত করে বলল, একা হবি কেন? আমি যোগাযোগ রাখবো না নাকি? আদিত্য সরে এলো। রঞ্জন তড়িঘড়ি করে চোখের কোণার জলটুকু মুছল আঙুল দিয়ে, হেসে বলল, আমি না থাকলে মা আর জ্যোতিকে একটু দেখিস। বোনটা বড় হচ্ছে, এলাকার ছেলে পেলে তো সুবিধার নয়। আদিত্য চোখ দিয়ে আশ্বস্ত করল। রঞ্জন কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা কথা রাখবি? বল। রঞ্জন আগ্রহী কণ্ঠে বলল, এবার সব কিছু ভুলে সংসারে মন দে। আদিত্য হেসে ফেলল। ছোট্ট শ্বাস ফেলে বলল, যা হওয়ার নয় সে নিয়ে না বল। রঞ্জন চুপ করে যায়। আদিত্য উদ্বেগ নিয়ে বলল, তুই যা, তবে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আমার মতো না হোক, এইটুকু প্রার্থনা করব। রঞ্জন শ্বাস টেনে বলল, কখনো যদি মনে হয় আমি তোর কাজে লাগছি, প্লিজ অপেক্ষা করবি না, চলে আসবি। কথাগুলো এখনও কানে বাজছে আদিত্যের। আজ 3 মাস হলো রঞ্জন চলে গেছে ভারতে, তাই বেশিক্ষণ বাড়ির বাইরেও মন টেকে না। হাসিবের সাথে ব্যবসায় যোগ দিয়েছে বলে ওর বাড়িতে থাকে প্রায়, কিন্তু সবার সাথে মিশে কি আর আনন্দ মেলে? রঞ্জন, আরিফ ওদের সাথে সম্পর্কের সুতোটা যেমন হাসিবের সাথে ততটা গাঢ় নয়। আদিত্যের হঠাৎ মনে হয় সেও চলে যাবে। পর মুহূর্তে তিথির জন্য যাওয়া হয় না। কোথাও না কোথাও একটা বাধা আসে মনে। এখনও আশা জাগে, হয়তো তিথি ফিরবে। পরিবারের প্রত্যেকে তাকে ঠকালো। বাবা মিথ্যা অসুস্থের নাটক করে বিয়ে করালো। মা বোন কারোর ভূমিকায় কম নয় এখানে। আগে জন্মে কোনো পাপের শাস্তি এটা? যাদের কাছে নিজের সন্তানের আবেগের দাম নেই, যাদের কাছে দামি উঁচু জাত, তাদের কোলেই কেন পাঠিয়েছিলেন তাকে? এর থেকে একটা ভিখারির ঘরের ছেলে হলেও ভালো হতো। অন্তত তার যথাযথ মূল্যটুকু পেত সে, পেত তিথি নামক সুখকে। 4 দিন হয়েছে সুস্মিতা বাপের বাড়ি এলো। এ কদিনে সীমান্ত ওর সাথে যোগাযোগ করেনি। আজ সকাল সকাল তাকে বাড়ির দোরগোড়ায়
দেখতেই অবাক হলো শকুন্তলা, সাথে ভয়ও পেলেন। সমীরণ নেহাত বাড়িতে নেই, না হলে কেলেঙ্কারি কাণ্ড ঘটাতেন। মানুষটা রেগেছিলেন খুব। সুস্মিতা সেই যে ঘরে ঢুকেছে, বের হয়নি, তবে চোখগুলো চাতকের মতো দরজার দিকে যাচ্ছে। এই বুঝি সীমান্ত এলো, তার অভিমান ভাঙালো আর তাকে ফিরিয়ে নিল ঘরে। কিন্তু অনেকক্ষণ কেটে গেলেও সীমান্তের দেখা নেই। পুতুলের দেওয়া চা নাস্তা ছয়নি সে, শুধুমাত্র বসার ঘরে মেয়েকে কোলে নিয়ে আদর দেওয়ায় ব্যস্ততা তার। সামনে বসে থাকা শাশুড়ি মহাদয়াকেও সম্পূর্ণ উপেক্ষা। পুতুল শকুন্তলার পাশেই দাঁড়ানো। এতক্ষণ পর শকুন্তলা মুখ খুললেন। এসব তোমার ব্যাপার কি শুনলাম বাবা জীবন? সীমান্ত তাকালো, ভ্রু কুঁচকে বলল, জি মা, কি শুনেছেন? সীমান্তর স্বর বড্ড স্বাভাবিক। শকুন্তলার মেজাজ চটে এলো। এত কাহিনী ঘটানোর পরও এত নিরুদ্বেগ ভঙ্গি কেবল পুরুষেরাই পারে। এমন ঘোষণা করলেন মনে মনে। সীমান্ত এদিক ওদিক তাকালো। পুতুল উৎসাহিত কণ্ঠে বলল, সুস্মিদি কে খুঁজছেন দাদা? উনি নিজের ঘরেই আছেন, আপনি যান না। সীমান্ত একটু হেসে বলল, না, আমি আদিত্য দা আর বাবাকে খুঁজছিলাম। ওনারা বাড়িতে নেই, থাকলে একটু ডাকবেন, কথা ছিল আমার। পুতুল মিনমিনে স্বরে বলল, বাবা সকালে বেরিয়েছেন, আর উনি তো রাতে ফেরেননি। সীমান্ত ছোট্ট করে বলল, ও, আজ তবে আমি উঠি। বৌদি, এই ব্যাগে আমি আমার মেয়ের জন্য কিছু জামাকাপড় এনেছিলাম, ওকে আপনি স্নান করিয়ে পরিয়ে দেবেন। ওর মা আসার সময় ওর বেশি কাপড় আনেনি। পুতুল এবার শাশুড়ির দিকে চেয়ে একপাশে ঘাড় নাড়ালো। শকুন্তলা অবাক হয়ে বললেন, তুমি আমার মেয়েকে ফিরিয়ে নিতে আসনি সীমান্ত? ভুল করছো, তার জন্য ক্ষমাও চাইবে না? সীমান্ত ভ্রু নাচিয়ে বলল, আমি ক্ষমা চাইব কেন মা? কারণ তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছ। পাশে থেকে কথাটা বলে ওঠেন সমীরণ। সবাই চকিতে তার দিকে তাকায়। সীমান্ত মেয়েকে কোলে নিয়ে দাঁড় হয় শ্বশুরকে দেখে। এগিয়ে প্রণাম করতে গেলে সমীরণ পা সরিয়ে নেয়। সীমান্ত সোজা হয়ে দাঁড়িয়ে শুধু হাসল। সমীরণের রাগে হিড়হিড় করে উঠল শরীর। ক্রুদ্ধ কণ্ঠে বললেন, নিজেকে কি ভাবছ সীমান্ত? অনেক কিছু। এই হাসি দিয়ে কি প্রমাণ করতে চাইছো? আমার মেয়ের গায়ে হাত তোলার পরিণাম তুমি জানো? সীমান্ত উত্তরে সহজ কণ্ঠে বলল, স্ত্রী অন্যায় করলে স্বামীর সম্পূর্ণ অধিকার আছে তাকে শাসন করার। আমি তাই করেছি। এখানে অন্যায় কিছু নেই। এত চেঁচেমেচি শুনে আর ঘরে টিকতে পারল না সুস্মিতা। ছুটে এসে দরজার পর্দার আড়ালে দাঁড়ালো। সমীরণ সবাইকে চমকে দিয়ে সীমান্তের কলার চেপে ধরলেন। এক প্রকার শাঁসিয়ে বললেন, তুমি আমাকে চেনো না, চেনো না আমায়। আমি কি হাল করব তুমি ভাবতেও পারবে না। কিন্তু সমীরণের গরম চোখ উঁচু স্বরের প্রভাব সীমান্তের ওপর পড়ল না যতটা বাকি সদস্যগুলোর উপর পড়েছে। তবে সবথেকে বেশি ভয় পেল সীমান্তর কোলে থাকা তার মেয়ে। ভয় ঝরঝর করে কেঁদে ফেলল মেয়েটা। বাবাকে ছোট আঙ্গুল দিয়ে শক্ত করে খিমচে ধরল। সমীরণ থেমে গেলেন নাতির কান্নায়। ছেড়ে দিলেন সীমান্তের কলার। সীমান্ত মেয়ের পিঠে আদুরে চাপড় কাটতে কাটতে শাশুড়ির করে দিল, মেয়েটাকে যেতে না চাইলেও। এরপর গিয়ে আবার দাঁড়ালো সমীরণের সামনে। বুকে সাথে হাত দুভাঁজ করে বলল, আমি জানি আপনি কে বা কি। আপনি যাই হন না কেন, আপনি কখনো ভালো বিচারক হবেন না, এটুকু আমি নিশ্চিত। সুবিচার আপনার দ্বারা হবে না। আপনার মেয়ের গায়ে আমি হাত তুলেছি, আপনি সেইটুকু দেখেছেন। আর তার পেছনের ঘটনাগুলো জানেন আপনি? পয়সার দুটো পিঠই দেখা জরুরি বাবা। আপনার মেয়ে আমার মায়ের সাথে যে ব্যবহারটা করেছে, কোনো সন্তান সেটা সহ্য করবে না। আমিও করিনি, তাই মেরেছি। শকুন্তলা খেকিয়ে বললেন, তোমারও দোষ ছিল। তুমি বিয়ের পর অন্য মেয়ের সাথে কথা বলবে কেন? আমার মেয়ের মাথা তো ঠিক ছিল না, ওই জন্যই। তাই ও? সীমান্ত কড়া কণ্ঠে বলল, আপনারা নিজেদের দোষ কখনোই দেখবেন না, আমি জানি। মেয়েকেও তৈরি করেছেন তেমনই। কিন্তু কি জানেন, আমি যেমনই হই চরিত্রহীন নই। আমার রক্তে নেই এই সব। আমার অতীতে যাই থাকুক, সুস্মিতাকে বিয়ের পর আমি ওকে এক মুহূর্তের জন্য অনুভব করিয়েছি কিনা যে আমি অন্য কাউকে পছন্দ করতাম, সেটা ওকে জিজ্ঞেস করবেন।
মেয়েটা আমার প্রাক্তন বলে আমাকে ফোন করতে পারবে না, এই আইন কোথায় লেখা? ফোন করলেই আমরা নেগেটিভ কথা বলছি, তাও বা কোথায় লেখা? একটা মানুষ কোনো সাহায্য চাইতে তো কাউকে ফোন করতেই পারে। আমি একজন মুহুরী। মেয়েটার স্বামী মারা যাওয়ার পর সে কিছুতেই শ্বশুরবাড়ির যথাযথ ভাগ পাচ্ছে না সম্পত্তির। তার উপর শারীরিক নির্যাতন চলছে দেখে আমার কাছে সাহায্য চাইছিল, কারণ আমি ওর জানাশোনা। খালি হাতে এলেও ওর পাশে দাঁড়াবো। শকুন্তলা বিদ্রূপ করে বললেন, সাহায্য বুঝি মাঝরাতে দরকার পড়ে? সাহায্য করতে গেলে বউয়ের থেকে লুকিয়ে কথা বলতে হয়? মাঝরাতে ফোন করার কারণ ওর শ্বশুরবাড়ির লোকজনের ভয়। তারা জানতে পারলে ওকে আস্ত রাখবে না। একমাত্র রাতেই ও একা থাকে। আর দ্বিতীয় কারণ আপনার মেয়ের সন্দেহ। আমি যদি ওর সামনে কথা বলতাম ও একই রিয়্যাক্ট করত। 4 বছর সংসার করেছি তো, আমি ওকে চিনি, কিন্তু আফসোস ও আমাকে চিনতে পারল না। মেয়েটার একটা ছেলে রয়েছে, আমার নিজের মেয়ে রয়েছে। আপনাদের মাথায় এমন নিচু ভাবনাও আসে? আপনার মেয়ে যদি আমায় ভালোই ভালোই প্রশ্ন করত, আমি বলতাম। সে প্রথমে এসেই আমার ফোন ছুঁড়ে মেরে ভেঙেছে, চিল্লাচিল্লি জুড়ে দিয়েছে। এতবার শান্ত হতে বলেও শোনেনি। শেষে যখন মা ঘরে এলো, মাকেও যা তা বলেছে। এমনকি ও যখন এখানে আসার জন্য কাপড় গোছানোর জন্য উদ্যোগ নিচ্ছিল, মা আটকাতে গেলে তাকে ধাক্কা মেরেছে। এই জন্যই আমি আপনার মেয়েকে মেরেছি। এই কাজ করলে আবার মারব। আমার মায়ের গায়ে হাত দিলে আমি ওর হাত গুঁড়ো গুঁড়ো করে দিতেও ভাবব না, বুঝলেন? সীমান্তের গলার ঝাঁঝে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। সমীরণ যেন একটু দমে গেলেন, নরম স্বরে বললেন, ও তো আমাদের এসব বলেনি। হয়তো ভুল ওরই। আর রাগারাগি রেখো না, ওকে নিয়ে যাও। সীমান্ত কাট কাট কণ্ঠে বলল, আমি ওকে ফিরিয়ে নিতে আসিনি, আমার মেয়েকে দেখতে এসেছি। আপনার মেয়েকে আদব কায়দা শিখিয়ে বিয়ে দেওয়া উচিত ছিল। তখন শেখাননি বলে আজ সে গুরুজনদের মানছে না, তাই এখন শেখান। আর হ্যাঁ, ও বাড়িতে যেতে হলে ওর আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে তারপর যেতে হবে, তার আগে নয়। অনেক সহ্য করেছি আপনার মেয়ের আর আপনাদের হম্বিতম্বি, আর পাচ্ছি না। আপনাদের মেয়ে আপনাদের কাছে রইল। আমার মেয়েকে দেখে রাখবেন, আর যদি বোঝা মনে হয় আমাকে ডাকবেন, আমি আমার মেয়েকে এসে নিয়ে যাব। সীমান্ত আর এক মুহূর্ত দাঁড়ায়নি, হন হন করে হাঁটা দিয়েছে সে। পেছনে সমীরণের ডাক, শকুন্তলার অনুরোধ সব কিছু ফেলে এগিয়েছে। সামনে আদিত্য বাঁধলে তাকে দেখে মলিন হেসেছে। আদিত্য কিছু বলেনি, শুধু কাঁধে হাত রেখে স্বাভাবিক কণ্ঠে বলেছিল থেকে যেতে। সীমান্ত তো থাকতে আসেনি, তাই আর দাঁড়ানো হয়নি। ওদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা সুস্মিতার চোখে জল লে বানিয়েছে থই থই নদী। ইস, বড় ভুল হয়ে গেল। কেন মাথা গরম করে এতটা বাড়াবাড়ি করে ফেললাম? সেই আক্ষেপেই মরে যাচ্ছে সে। একটা কথা তো সত্যি, সীমান্তর কোনো আচরণ খারাপ ছিল না এই 4 বছরে। না, তার কখনো মনে হয়েছে সীমান্ত তাকে ভালোবাসে না। সব না জেনে এমন করা ঠিক হয়নি। এখন কি আবার ফিরে পাবে সীমান্তকে? ও কি ক্ষমা করবে? কোন মুখে গিয়ে দাঁড়াবে শাশুড়ি মায়ের সামনে? বুড়ো মানুষটাকে ধাক্কা দেওয়ার অপরাধবোধ হঠাৎই দ্বিগুণ বেড়ে এলো সুস্মিতার। কেমন গলা কাটা মুরগির মতো ছটফট অনুভব করতে লাগলো। আবার অনুভব হলো আদিত্যের কষ্ট। স্বামীর থেকে কটা দিন দূরে থেকেই তার অবস্থা এমন, অথচ তার দাদা ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলল। এখানে দোষ একটু হলেও তার আছে। আচ্ছা, এই শাস্তি তাকে দেওয়া হচ্ছে না তো? এরপর বেশি কিছুদিন পার হয়, চলে আসে হাজারো কপোত-কপোতির স্বপ্নের, হাজারো অপেক্ষার ভালোবাসার দিবস। সবার সব পরিকল্পনা
তার প্রয়াসীকে ঘিরে। কিন্তু পৃথিবীর এক কোণে অবস্থানকারী এই দুটো মানুষের জল্পনা কল্পনা একজনকে নিয়েই, নিঃসন্দেহে তিথি। আদিত্যের চোখ জড়ানো স্বপ্ন আগেরবারের মতো এবারও তিথির সামনে হুট করেই হাজির হবে। তারপর একটা গোলাপ এগিয়ে দিয়ে বলবে, ভালোবাসি তিথি। উত্তরে তিথি মুচকি হেসে ফুল হাতে নেবে, সুন্দর কাঁপানো ঠোঁট নেড়ে বলবে, আমিও ভালোবাসি। তারপর পুরোটা দিন পার করবে একে অন্যের হাত ধরে ঘুরে, সময় কাটাবে ইচ্ছে মতো। আদিত্যের দৃঢ় বিশ্বাস, এই দিনে অন্তত তিথি আর অভিমান করে থাকবে না, সমানভাবে তাকে মিস করবে, মনে করবে, পুরনো কথাগুলো মনে করে একা একা হাসবে, আদিত্যকে মনে করে আবার দীর্ঘশ্বাস ফেলবে। ঠিক তখনই আদিত্য সামনে গিয়ে দাঁড়াবে, চমকে দেবে, নিবেদন করবে ভালোবাসার লাল গোলাপ, পুরনো দিনের মতো বলবে ভালোবাসার কথা। তিথি হাসবে, সে মন ভরে দেখবে ওর গালের পড়া টোল, যেখানে অজস্রবার চুমু এঁকেছে সে। তিথির সব অভিমান ভাঙতেই এই দিনটা আসছে। তিথি বুঝবে আদিত্য কারণ নয়, শুধু তারই। তন্ময়ের মন চঞ্চল গতিতে ছুটছে। এই প্রথমবার তিথিকে ভালোবাসার শুভেচ্ছা জানাবে সে। টকটকে তাজা গোলাপ এগিয়ে বলবে, শুভ ভালোবাসা দিবস, শুভ হোক তোমার জীবন, ভালোবাসাময়ী হোক তোমার প্রতিটা মুহূর্ত, আর মনের মধ্যে চলবে ভালোবাসি তিথি। টানা 2 বছর তিথিকে শুভেচ্ছা দেওয়া হয়নি। এই দিনে একজন মানুষ যে তার ভালোবাসার মানুষকে প্রত্যাশা করে, তার ভাঙা মনের শুভেচ্ছা কোনো কাজে আসতো না। আদিত্য ছিল সবার আগে, এবার আদিত্য নেই, তাই হয়তো তার ইচ্ছে হলো একটু স্বার্থপরতা না হয় করল, কিন্তু তিথির হাসি দেখা হবে এই অনেক। আচ্ছা, তিথি কি গ্রহণ করবে ফুল, ছুঁড়ে ফেলবে না তো? অনেক কিছু ভেবে তিথির নম্বরে কল দিল তন্ময়। 2 বার রিং হতেই ফোন তুলল তিথি। হ্যাঁ বলো। তন্ময় সব গুলিয়ে যাচ্ছে। এই মেয়েটার কণ্ঠস্বর তাকে নার্ভাস করে দিতে যথেষ্ট। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, ভালো আছি। তিথি ভ্রু কুঁচকে বলল, সে তো জিজ্ঞেস করলই না কেমন আছে। ওপাশ থেকে তন্ময় বলল, কি করছিলে? পায়েস রাঁধছি। তিথির স্বরটা বেশ উৎফুল্ল শোনালো। আবার বলল, স্বপ্ন আসবে কাল, তাই এখন রেঁধে ফ্রিজে রাখবো। ওর ঠান্ডা পায়েস খুব পছন্দ। কত দিন পর আসছে আমার ভাই। তিথির আওয়াজ খুশি খুশি। তন্ময়ের ভালোই লাগছে শুনতে, অন্তত তার জন্য বিষয়টা সহজ হবে। তিথি তাড়া দিয়ে বলল, তুমি কিছু বললে তাড়াতাড়ি বলো, আমার চুলোতে দুধ বসানো, উতলে পড়বে। তন্ময় একটু চুপ থেকে বলল, সময় লাগবে বলতে। তিথি কপাল কুঁচকে বলল, কেন, অনেক বড় কথা? তা তো বটেই। আচ্ছা বেশ, আমি বরং ফোন নিয়ে রান্নাঘরে যাচ্ছি, রাঁধতে রাঁধতে তোমার লম্বা কথা শুনব। তন্ময় জবাব দিল না, বড্ড দ্বিধা লাগছে। কথাটা বললে তিথি কি মনে করে বসে কে জানে, হয়তো ওর খুশিটা উবে যাবে, কিন্তু বলা দরকার, না হলে সে যে উবে যাবে বলতে না পারার আক্ষেপে। এত না ভেবে বলাই যাক, ভাগ্যে যা আছে হোক। তিথি বলল, তন্ময় কি হলো বলো। তন্ময় মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বলল, পরশু মেলায় যাব তোমায় নিয়ে, সাথে স্বপ্নকেও রেখো। তিথি প্রশ্ন ছুড়ল, এটা বলার ছিল? পরশু এক বিশেষ দিন, শাড়ি পরে বের হয়েও তিথি। শাড়ির প্রত্যেকটা কুচি আমার নামে দিও, একটু কাজল পরো চোখে, চুলগুলো ছড়িয়ে দিও পিঠে, আঁচলটা খোলা রেখো যেন বাতাসে দোল খায়, আর ঠোঁটে রেখো সেই ভুবন ভোলানো হাসি, যা দেখে তন্ময় শতবার ঘায়েল হয়।
তন্ময় ঠান্ডা স্বরে এক নাগাড়ে কথাগুলো বলেই লাইন কেটে দিল। তিথি তবদা খেয়ে তাকিয়ে থাকলো ফোনের দিকে। অর্ধেক কথা কানে ঢুকেছে, বাকিগুলো প্রশ্নচিহ্নের মতো এখনও ঘুরছে আশেপাশে। আবার একটা নতুন ভোরের সূচনা, সব ক্লান্তি, সব ভোগান্তির অবসান ঘটিয়ে আগত উজ্জ্বল সূর্য, দিনের আলোয় মুখরিত ধরণী। অন্ধকারের মতো কালো কাকেরা কর্কশ কণ্ঠে ডাকছে জলপাই গাছের ডগায় বসে। চকচকে চেহারার ফুটে থাকা দুটো চিকন চোখে কাজল টানল তিথি। পরনে কালো আর লাল রঙের মিশেল হাফ সিল্কের শাড়িতে দারুণ ফুটেছে গায়ের রং। চিকন কোমর কাজ ঘেঁষে উঠে আসা শাড়ির আঁচল দুলছে মাটিতে। লতানো দেহের বাঁক এখন পেয়েছে আরও আকর্ষণ। অজান্তেই নিজেকে সূক্ষ্মভাবে সাজিয়েছে তিথি। কপালে কুচকুচে কালো টিপ, সাথে পিঠ ছড়ানো বাদামি কোকড়ানো চুল। লম্বা বাঁকানো দেহে অপরূপ মোহমায়ায় ছড়িয়েছে যেন। সব পাট চুকিয়ে তিথি তখন সাজগোজের অবঢৌকনগুলো গুছিয়ে রাখছিল। এমনিতেই দেরি হয়েছে অনেকটা। তন্ময় নিশ্চয়ই অপেক্ষা করছে। এতটা দেরি হতো না। সুচিত্রাই দেরি করে বের হলেন আজ। এতদিন পর ছেলেকে বুকের কাছে পেয়ে বাসা থেকে বের হতে চাইছিলেন না। তাও রোজগারের হাত থেমে থাকলে কি চলে? তিথি সুচিত্রা যাওয়া মাত্রই সাজতে বসেছে। মায়ের সামনে সাজলে বিব্রত লাগতো। মা হয়তো বুঝে যেত কার জন্য এই সাজ। লজ্জা লজ্জা লাগতো নিশ্চয়। তিথির ভাবনার ফাঁকে স্বপ্ন ঘরে ঢুকলো। দু হাতে দুটো ললিপপ খেয়ে মুখ থেকে জিভা লাল টকটকে করেছে পোড়া। আয়নার মধ্যে ভাইকে দেখে ভ্রু কুঁচকালো তিথি। পেছন ঘুরে বলল, মেয়েদের মতো লিপস্টিক লাগিয়েছিস নাকি? স্বপ্ন কথা বলল না। ডান হাতের ললিপপটা একটু চেটে আবার বাম হাতেরটা মুখে পড়ল। তিথি বিরক্ত নিয়ে বলল, ক্লাস 7-এ পড়িস, অথচ বাচ্চাদের মতো ললিপপ খাচ্ছিস? বড় হবি কবে? স্বপ্ন ধপাস করে বিছানার ওপর বসে বলল, তোর বিয়ে হবে যেদিন সেদিন। তিথি মুখ কুঁচকে চেয়ে থেকে পর মুহূর্তে আবার ব্যস্ত হলো নিজের কাজে। স্বপ্ন প্রশ্ন ছুড়ল, সকালে বলেছিলি না আমায় নিয়ে মেলায় যাবি না? যাব, আগে গিয়ে দাঁত ব্রাশ করে আয়, পুরো লাল হয়ে আছে। সে যাচ্ছি, কিন্তু তুই এত সেজেছিস কেন সোনু? তিথি স্বপ্নের দিকে তাকালো। স্বপ্ন গোয়েন্দার দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে আমতা আমতা করে বলল, কই সেজেছি? লিপস্টিক আর টিপ দিলে সাজ হয় নাকি? শাড়ি পরেছিস কেন? আদিত্যদার জন্য পরেছিস তাই না? স্বপ্নের খুশি খুশি প্রশ্নে তিথির মুখ ফ্যাকাশে হয়ে এলো। স্বপ্ন আদিত্যকে চিনলেও মাঝখানের ঘটনাগুলো যে ও জানে না, সে তো এও জানে না। বোনের মনের ওপর দিয়ে বয়ে গেছে এক কালবৈশাখীর ভয়ানক ঝড়। ঝড়ের প্রভাবে যে এখনও কাটেনি, কাটানোর চেষ্টাও করছে না। কিছুতেই ধ্বংসলীলা কমছে না। আস্তে করে বলল, এমনি সেজেছি, আদিত্যের কথা আর বলবি না। স্বপ্ন খানিক কৌতূহল নিয়ে বলল, কেন? তিথি মৃদু রেগে বলল, বলতে মানা করেছি তাই, মুখ ধুয়ে আয় যা। স্বপ্ন গাল ফুলিয়ে বিছানা ছেড়ে উঠতেই তিথি জড়িয়ে ধরল ওকে। আদুরে স্বরে বলল, রাগ করিস না বাবু, কথা শুনলে কি বকা দেই বলতো? স্বপ্ন একটু হেসে বলল, রাগ করিনি, শাকচুন্নিরা এমন খেই খেই করে আমি জানি। তিথি মুখ হাঁ করতেই স্বপ্ন এক ছুটে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তিথি ভ্রু কুঁচকে চেয়ে থাকে, হেসে ফেলল। তারপর শেষবার নিজেকে আয়নায় দেখে ঠিকঠাক করে নিয়ে ঘর থেকে বের হবে, তখনই সদর দরজায় টোকা দিল কেউ। তিথি ভাবল তন্ময় এসেছে। দ্রুত পায়ে গিয়ে দরজা টেনে খুলতেই ওপাশের লোকটাকে দেখে বিস্ময়ের রাজ্যে পা বাড়ালো। আদিত্য হাতে একগুচ্ছ গোলাপ সমেত হাসি হাসি মুখে চেয়ে আছে। তিথি এমন সুন্দর বেশ
দু চোখ ভরে দেখছে সে। চোখ জুড়ে শুধু মুগ্ধতা, কোনায় কোনায় মুগ্ধতা। এত সুন্দর কেন মেয়েটা? মা বলে তিথির চেয়ে পুতুল সুন্দরী, সমাজও বলে এই একই কথা, কিন্তু তার চোখে তো লাগে না। তার নিকট এই মেয়ের রূপ সব কিছুর ঊর্ধ্বে, বাকি যা কিছু সব তুচ্ছ, সব সব। আদিত্যকে আশা করেনি তিথি, অবাক হয়েছে। সাথে হাতের ফুলগুলোতে হয়েছে রাগ। এই ফুল আনার কারণ অজানা নেই। গত 3 বছর সাক্ষী সে এই অবগতির। কিন্তু এখন এই আবেগ অনুভূতির কি মানে? ভিত্তিহীন সম্পর্কের খুঁটি দোলানোর এত শখ এই লোকের? ক্ষণিকের নীরবতা ভঙ্গ করলে আদিত্য নিজে ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলল, শুভ ভালোবাসা দিবস তিথি, ভালোবাসি তোমায়। দীর্ঘ 5 মাস পর আদিত্যের মুখে ভালোবাসি শব্দ শুনে দুমড়ে মুচড়ে এলো তিথির ভাঙা পিপাসু বুক। এই শব্দটা হীরে জহরাতের চেয়েও দামি ছিল এক সময়। সারাদিন কানের কাছে শুনতে ইচ্ছে করত, মালা জপার মতো। কিন্তু আজকের এই পরিস্থিতিতে এর কি আদেও মূল্য আছে? তিথি নিজেকেই প্রশ্ন করে, একটু হেসে ভাবল, ঠকবাজদের আবার ভালোবাসা দিবস। আদিত্য উচ্ছল কণ্ঠে বলল, আমার জন্য সেজেছ তাই না? তিথি বেশ খানিকক্ষণ চুপ করে চেয়ে থাকল। নন্দিত দৃষ্টি বিনিময় চলল কয়েক মুহূর্ত। আদিত্য বড় বড় চোখ দিয়ে তাকিয়ে আছে তুষ্ট উত্তরের আশায়। কিন্তু ভাগ্য কি আর সবসময় সায় দেয়? সব আশা পূরণ হয়? জবাবে তিথি শক্ত কণ্ঠে বলল, আবার আপনি তামাশা করতে চলে এসেছেন? 2 দিন পর পর কি হয় আপনার? আপনাকে মানা করেছি তো আমার ধারে কাছে না আসতে। আদিত্যের হাসি উবে গেল। পর মুহূর্তে ফিচেল কণ্ঠে বলল, বাইরে দাঁড়িয়ে থাকবো, ভেতরে যেতে বলবে না? তিথি কিছু না বলে দরজা ছেড়ে একপাশে সরে দাঁড়ালো। আদিত্য ঘরের ভেতর 2 পা দিতেই কড়া কণ্ঠে বলল, বাইরে দাঁড়িয়ে কথা বললে লোকজন শুনবে, তাই ঢুকতে দিলাম। আদিত্য মলিন হাসল। ফুলগুলো আবার এগিয়ে দিয়ে বড় আশা করে বলল, আমার উপহার নেবে না? তিথি মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। আদিত্য উত্তর পেয়ে যায় নিজেই। মুখটা ছোট হয়ে আসে ভীষণ কষ্টে। ফুলগুলোকে কাঠের পুরনো সোফার ওপর রেখে দেয়। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, আসলে তুমি আমাকে প্রতিনিয়ত বোঝাচ্ছ যে তোমার চোখে আমি অপরাধী, আমার ক্ষমা নেই। কিন্তু তিথি, ভুল করলে তো ভগবানও ক্ষমা করেন। তবে তুমি কেন পাচ্ছ না? আমি তো। তিথি মাঝপথেই তেতে বলল, কারণ আমি ভগবান নই, আমি মানুষ। দয়া বলতে আমার শরীরে আপনার জন্য 1 চুল পরিমাণও অবশিষ্ট নেই আদিত্য সাহা। ভালোবাসা তো অনেক দিন আগেই বিসর্জন দিয়েছি। আদিত্য হুট করে হাত দুটো ধরল তিথির। করুণ ব্যস্ত কণ্ঠে বলল, একবার ক্ষমা করো না তিথি। আমরা নিজেরা আলাদা হব, আলাদা জগৎ হবে আমাদের। তোমায় আমি আলাদা রাখব, সম্পূর্ণ দুনিয়া থেকে আলাদা। তিথি বৃদ্ধুপাত্মক হেসে বলল, সোজা কথা বলুন না, রক্ষিতে রাখতে চাইছেন? আদিত্য ধমকে বলল, তিথি। তিথি ঝাড়া মেরে হাত ছাড়িয়ে বলল, তা নয়তো কি? কি পরিচয় দেবেন আমার? একজন বিবাহিত পুরুষ যার ঘরে বউ আছে, সে আমাকে আলাদা রাখবে কেন? কিসের স্বার্থে? আপনার মতো পুরুষের উদ্দেশ্য কি হতে পারে, কতটা হতে পারে আমি বুঝে গিয়েছি আদিত্য। আমাকে আর বোকা তিথি ভাববেন না, যে কিছু না ভেবেই ভালোবেসেছিল আপনাকে, কিছু চিন্তা না করে মেনে নিয়েছিল আপনার নাটকীয় বিয়ে, আপনার কাছে বিলিয়েছিল নিজেকে। সেই তিথিকে আপনি সেই দিনই মেরে ফেলেছেন, যেদিন পুতুলের মাথায় এই হাত দিয়ে সিঁদুর তুলেছেন আপনি। আদিত্য তিথিকে ধরতে গেলে তিথি পিছিয়ে গেল।
ওদিকে স্বপ্ন বেরিয়েছে ওয়াশরুম ছেড়ে। বসার ঘরে আদিত্য তিথির ঝগড়া দেখেই এক দৌড়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল সে। তিথি, একবার আমার কথা শোনো। আপনি এগোবেন না, আমার কিচ্ছু শোনার নেই। তিথি, আমি পুতুলকে ডিভোর্স দিতে চাচ্ছি, কিন্তু আমার সাপোর্ট কেউ করছে না। বাবা মাও ওর হয়ে কথা বলে। পুতুল নিজেও আমাকে ছাড়বে না। আমি কি করব বলো? ছাড়তে কে বলেছে আপনাকে? বউয়ের নখের আঁচড় ঘাড়ে বইতে পারেন, বউকে সারা জীবন বইতে সমস্যা কি? আদিত্য অপরাধী কণ্ঠে বলল, ক্ষমা চাইছি তিথি, সে রাতে মাথা ঠিক ছিল না। আর তুমিও তো আমার ওপর রাগ করে তন্ময়ের কাছে গেছিলে, বলো আমি কি কিছু বলেছি? তিথি হেসে ফেলল। কি সুন্দর উদাহরণ দিলেন। আমার তন্ময়ের কাছে যাওয়াটাকে আপনি ঠিক কী বলে ব্যাখ্যা দিতে চাইছেন আমি জানি না, জানতেও চাই না, কিন্তু ওকে নিয়ে বলার মতো যোগ্যতা অধিকার আপনার এখন অন্তত নেই। তাও যদি বলেন, আপনি আমায় তন্ময়কে নিয়ে কিছুই বলেননি। তবে মনে করিয়ে দিই, সেইবার মার্কেটের সামনে রাস্তার মধ্যে কত নোংরা কথা শুনিয়েছিলেন, এর মধ্যে ভুলে গেলেন? আদিত্য ছলছল চোখে বলল, তিথি প্লিজ। আদিত্য আবার এগোতে গেলে তিথি সরে যায়। আমি আপনাকে আমায় ছুঁতে নিষেধ করেছি আদিত্য, আর একবার আমাকে ছুঁতে আসলে আমি চেঁচাবো, লোক জড়ো করে বলবো আপনি আমার সুযোগ নিতে এসেছেন। আদিত্য স্তব্ধ হয়ে বলল, তিথি। তিথি ভেঙে আসা কণ্ঠ শক্ত করে বলল, হ্যাঁ, বেরিয়ে যান এখান থেকে। এরপর এখানে এলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। কোনো দিন আসবেন না আমার সামনে। আপনি আমার কাছে সেদিন থেকে শেষ হয়ে গেছেন, যেদিন আমার বাচ্চাকে আমি হারিয়েছি। বুঝেছেন আপনি? বুঝেছেন? নোংরামো আপনার একটুও কমে না। বিয়ে করেছেন, বউর সাথে ঘনিষ্ঠ হয়ে এসে আবার আমাকে নিয়ে আলাদা থাকার কথা বলছেন। কবে লজ্জা হবে আপনার? আমি মরবো আমি, খুশি হবেন? আদিত্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। তিথি চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলছিল। থেমে গিয়ে নিঃশ্বাস নিল জোরে জোরে। আদিত্য শুকনো ঢোক গিলে বলল, আমার প্রস্থানেই তোমার আনন্দ, তোমার ভালো থাকা? তিথি বলল, নিঃসন্দেহে। কথাটা সাথে সাথে টুপ করে এক ফোঁটা অশ্রু পড়ল তিথির হাতের ওপর। আস্তে করে মুছে ফেলে বলল, আমার আশেপাশে কাপুরুষের আনাগোনা যত কম হবে আমি তত ভালো থাকব। আদিত্যের প্রচণ্ড কষ্ট হলো, চিল্লিয়ে কাঁদতে মন চাইল। লম্বা শ্বাস ফেলে বলল, চলে যাচ্ছি তিথি, আর আসবো না তোমার সামনে। একটা বিষয় খেয়াল করেছি জানো, যে হাসি নিয়ে তুমি দরজা খুলেছিলে আমাকে দেখার পর, সেই হাসি তোমার ছিল না। তোমার হাসির কারণ এখন আর আমি নই। তবে কি জানো, কিছু কথা বলা জরুরি, নইলে এগুলো গলায় কাটা বিঁধানোর মতো তীব্র যন্ত্রণা হবে আমার। এটুকু বলে একটু দম নিল আদিত্য। বলতে শুরু করলো, বাবা মা একটা সন্তানের কাছে কি তুমি জানো তিথি, নতুন করে তোমাকে বোঝানোর দরকার নেই। সেদিন বাবার অসুস্থ মুখটা আমার কাছে এতটা অসহায় লাগছিল, আমি পারিনি নিজের মনের কথা মুখে আনতে। বাবার লাশ কিভাবে দেখব আমি? আমার শুধু মনে হচ্ছিল আমি অপ্রিয় কিছু বললেই বাবা বাঁচবে না, তাই তোমাকে ফিরিয়ে দিই। পুতুলকে বিয়ে করেছি কি না আমি জানি না, কারণ একটা মন্ত্র আমি উচ্চারণ করিনি। আমার শুধু মনে হচ্ছিল আমি পালাবো, উঠে যাব। একবার গিয়েওছিলাম, কিন্তু সুস্মিতা বাবার কথা বলে আবার আমায় নরম করে দেয়। হুজুকে বিয়েও করি, কিন্তু আমি পুতুলকে মানিনি। ভুলবশত মদ খেয়ে বাড়ি গিয়ে এক রাত ওকে ছুঁয়েও ফেলি। তারপর কোন একদিন তোমার ওপর জেদ করে ভাবি, আগেও তো একবার ছুঁয়েছি, আজ আর নতুন কি? কিন্তু তারপর নিজের ওপর প্রচণ্ড ঘৃণা লাগতে শুরু করে। সেই সকালে আমি টানা 1 ঘন্টা স্নান করেছি জানো। রঞ্জনদের বাসায় গিয়ে আবার স্নান করেছি। অস্থিরতা কাটাতে তোমার কাছে ছুটে আসি। তোমাকে মিথ্যা বলি যে আমি পুতুলকে ছুঁইনি।
ভাবলাম যদি হারিয়ে যাও, কিন্তু আমার বোঝা উচিত ছিল। আমি তিথি সেই দিনই হারিয়েছি যেদিন আমি তাকে প্রত্যাখ্যান করেছি। বাড়িতে অনেকবার বলেছি পুতুলকে ছাড়ার কথা, কিন্তু আমার বাবা মায়ের কাছে আমার থেকে পুতুল দামি। কে জানে কেন, অনেক বলে বলে যখন ক্লান্ত হলাম তখন বাড়ি যাওয়া কমিয়ে দিয়েছি। সপ্তাহে 2-1 বার গেলেও পারি। ভেবেছিলাম তোমার সামনে আর আসবো না, কিন্তু আজ তো ভালোবাসা দিবস, না এসে পারিনি। মনে হচ্ছিল আজ অভিমানের পালা শেষ হবে, কিন্তু আমি ভুল ছিলাম। আমার ভালোবাসার চেয়ে অপরাধের পাহাড় এত উঁচু যে নাগাল পাওয়া দুঃসাধ্য। আমি আর চেষ্টাও করব না তার নাগাল পেতে। শুধু বলবো ভালো থেকো। যার জন্য আজ এই সাজ সজ্জা, সে যেন তোমায় সুখী রাখে। আদিত্য আর কাটা হবে না তোমার রাস্তায়। বিদায় তিথি। তিথি উল্টো ঘুরেছিল। আদিত্য ঘর ছেড়ে বের হওয়া মাত্রই ওইভাবেই ধপ করে বসে পড়ল মেঝেতে। শাড়ির আঁচল মুখে গুজে হাও মাও করে কেঁদে উঠল। তারপর চোখে পড়া কাজলগুলো নির্বিশেষে পাপড়ি বেয়ে গলে গলে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করতে পারছি না তোমায়, চেয়েও পাচ্ছি না। কি করে পারবো কারো সংসার ভাঙতে? তুমি নির্দোষ হলেও আজ অন্য কারোর। তাই আর এসো না আমার জীবনে। ভুলতে চাই তোমায়, ভুলতে দাও, ভুলতে দাও তোমাকে, তোমার সমস্ত স্মৃতিকে। স্বপ্ন বাড়ির পেছনে থেকে এসে সামনের সড়কে দাঁড়িয়েছিল। বড়দের কথার মধ্যে থাকতে নেই, এই শিক্ষা ভালোই রপ্ত হয়েছে তার। তাই তো ওভাবে চলে এলো ওখান থেকে। তন্ময় তখন গাড়ি নিয়ে আসছিল। স্বপ্নকে রাস্তায় পায়চারি করতে দেখে গাড়ি থেকে নেমে এলো তন্ময়। হাতে তার একগুচ্ছ তাজা গোলাপ, সাথে একটা বড় র্যাপিং করা বক্স। ফুলগুলো কিছু ফুটেছে, কিছু ফোটেনি। ঠোঁট ভর্তি হাসি নিয়ে সামনে দুষ্টু ছেলেটাকে প্রশ্ন ছুড়ল, এই তুমি স্বপ্ন না? স্বপ্ন তন্ময়ের দিকে তাকালো। 2 সেকেন্ড সময় নিল তন্ময়কে চিনে উঠতে। মনে পড়ল এই দাদাটা সে থাকাকালীন 2 বার এসেছিল বাড়িতে। হেসে জবাব দিল, জি নমস্কার। নমস্কার নমস্কার, এখানে কি করছো? তিথি নেই বাড়িতে? আছে তো, চলো ভেতরে যাই। তন্ময় যেতে নিলে স্বপ্ন আটকে দিয়ে বলল, না এখন যাবেন না, ভেতরে আদিত্য দা আছে। তন্ময় চমকে তাকালো, কে আছে? আদিত্য দা, সোনুর হবু বর। এক চড়ে ছিটকে মেঝেতে পড়ল পুতুল। গালে হাত দিয়ে কাঁদো কাঁদো চেহারায় তাকালো শাশুড়ির দিকে। শকুন্তলা আগুন চোখ নিক্ষেপ করে চেয়ে আছেন। ফোঁস ফোঁস করছেন ডোরা সাপের মতো। সুস্মিতা দৌড়ে গিয়ে পুতুলকে মেঝে থেকে তুলল। আহ মা, বৌদিকে মারলে কেন? পুতুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাগের ঝোঁকে কথা অবধি মুখে আসছে না শকুন্তলার। সমীরণ ঘরে নেই, ব্যবসার জন্য ঢাকায় গিয়েছিলেন কাল রাতে। না হলে আজকের বিচারপতি সেই হতো। শকুন্তলা চেঁচিয়ে বললে, তোর এত সাহস, এত বড় একটা কথা বেমালুম চেপে গেলি? পুতুল উত্তর দিল না, চুপচাপ কাঁদছে সে। বুঝে নিল হয়তো তার লুকিয়ে রাখা ছাই বাতাসে ধুলোর মতো উড়তে শুরু করেছে। আদিত্য তখন বাড়িতে ঢুকছিল। সদর দরজা ঠেলে ভেতরে আসতেই মায়ের গলা শুনে পা থামল তার। তিথির থেকে পাওয়া কষ্ট ভারী বুক নিয়েও সামনে এগোলো সেদিকে, যেদিক থেকে আওয়াজ আসছিল। গিয়ে দেখল ক্রুদ্ধ মা, ক্রন্দনরত স্ত্রী, আর পাশে দাঁড়িয়ে থাকা বোনের কৌতূহলী চেহারা। কিছু একটা হয়েছে বুঝতে ভুল হলো না। শকুন্তলা ক্ষেপে বললেন, কথা বলছিস না কেন মুখ পুরি? উত্তর দে আমায়, কবে জেনেছিস সে কথা? আদিত্য ভ্রু কোঁচকালো, ঘরের ভেতর ঢুকে বলল, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? শকুন্তলা বললেন, চেঁচাবো না তো কি করব? তোর বউ কি করেছে জানিস? সুস্মিতা উদ্বেগ নিয়ে বলল, কি করেছে যার জন্য গায়ে হাত তুলতে হলো তোমায়? আদিত্য ভ্রু কোঁচকানো গাঢ় হলো বিস্ময়ে। মা তার আদরের বউকে চড় মেরেছে? এটাও সম্ভব? ঠান্ডা স্বরে প্রশ্ন করল, কি করেছিস তুই পুতুল?
চুরি টুরি করেছিস নাকি? আদিত্যের কথায় পুতুল ব্যস্তভাবে মাথা নেড়ে বললে, না না, আমি চুরি কেন করব? শকুন্তলা আহত স্বরে বললেন, চুরি করলে কি হতো? আমি তাতে ওকে কিছু বলতাম? ও তার থেকেও জঘন্য অপরাধ করেছে, একটা মারাত্মক ব্যাপার লুকিয়েছে আমাদের থেকে। আদিত্য চোখ সরু করে বলল, কি লুকিয়েছে? সুস্মিতা চাপা স্বরে জিজ্ঞেস করল, কি লুকোচ্ছ বৌদি, বলো। পুতুল উত্তর দিল না এবারও। শকুন্তলা তেতানো সুরে বলল, ও জবাব দেবে না জবাব। ওর কাছে আছে নাকি উত্তর? আদিরে বাবা, তোর বউয়ের বাচ্চা হবে না কখনো, মুখপুরি মা হতে পারবে না, স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চুপচুপ করে চিকিৎসা করে এসেছে, আমাদের জানায়ও নি। ভাবতে পারিস কত সাহস! ভাগ্যিস আমি কদিন ওকে চোখে চোখে রেখেছিলাম, আজ সকালে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে খোঁজ নিয়েই তো জানতে পারলাম। সুস্মিতা চোখগুলো বড় বড় হয়ে এলো, অবিশ্বাস কণ্ঠে বলল, এসব সত্যি বৌদি? পুতুল অপরাধীর মতো মাথা দোলালো শুধু, কিন্তু আদিত্যের ওপর বিন্দুমাত্র এর প্রভাব পড়ল না। সে নিরুদ্বেগ ভাবমূর্তি নিয়ে নিজের ঘরের দিকে এগোলো। ছেলেকে যেতে দেখে শকুন্তলা বললেন, কোথায় যাচ্ছিস আদি? একটা বিহিত করবি না এর? পুতুল ছুটে গিয়ে আদিত্যের এক পা জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমি কি করব বাচ্চা না হলে? আমি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যখন জানলাম আমার পেটে একটা ছোট টিউমার আছে, বাচ্চা আসেনি, তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যদি আপনারা আমাকে আর না রাখেন বাড়িতে, তাই কাউকে কিছু বলিনি। লুকিয়ে লুকিয়ে জমানো টাকা দিয়ে টিউমারের চিকিৎসা করিয়েছি। আমাকে শাস্তি দেবেন না, আমাকে এ বাড়ি থেকে বের করে দেবেন না। আমার বাবা খুব গরিব, আমি কই যাব? শকুন্তলা খেকিয়ে বললেন, বংশধর না দিলে তোকে দিয়ে কি আমার পুজো করব? হতচ্ছাড়ি, ছাড় আমার ছেলের পা, ছাড়। আদিত্য মায়ের দিকে তাকিয়ে মৃদু হাসল, শান্ত হাতে পুতুলকে মাটি থেকে তুলে দাঁড় করালো। তার থেকে অধিক শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে এ বাড়িতে আনিনি, তাই তোমাকে বের করার দায় আমার নেই। আমি তোমাকে আগেও আমার স্ত্রী মানিনি, ভবিষ্যতেও মানব না। তাই আশা রাখি না তোমার গর্ভে আমার সন্তান আসবে। আমার জন্য এই সংবাদ সুসংবাদ নয়, আর না দুঃসংবাদ। তোমার দায়িত্ব যাদের, তারাই তোমার ব্যাপারে বুঝে নেবে। আমি তো বাড়িতে এসেছিলাম আমার কিছু জিনিস নিতে, তামাশা দেখতে নয়। তুমি বাড়িতে থাকবে কি থাকবে না সেসব তাদের দেখা ব্যাপার, যারা তোমাকে এখানে এনেছিল, আমার নয়। আদিত্যের দিকে হাঁ করে চেয়েছিল পুতুল। আদিত্য ঘুরে হাঁটা দিতেই সুস্মিতা ব্যস্ত কণ্ঠে বলল, জিনিস নিবি কেন দাদা? কই যাবি তুই? আদিত্য একবার ওর দিকে তাকিয়ে ঘরের দিকে হেঁটে গেল। শকুন্তলা পুতুলকে মুখ ঝামটা মেরে বললেন, তোর জন্য কি এখন আমার ছেলে বাড়ি ছাড়বে নাকি? উত্তরে সুস্মিতা তেতে বলল, এখন সব দোষ বৌদির, তাই না? নিজেই তো আহ্লাদে এতদিন মাথায় তুলে রেখেছিলে, যেই শুনলে বৌদির বাচ্চা হবে না অমনি আসল রূপ বেরিয়ে এলো। পারও বটে, তুমিও শাশুড়ি আর আমারও শাশুড়ি। শকুন্তলা ধমকে বললেন, চুপ কর, নিজের সংসারে গিয়ে মাথা ঘামাস, আমার সংসারে নয়। হ্যাঁ, তাই যাব। তোমার এই অশান্তির ভাণ্ডারে থাকার ইচ্ছে আমার নেই। সুস্মিতা ঘরে যেতে নিয়েও থেমে গেল। আদিত্যকে ব্যাগপত্র সমেত বের হতে দেখে উপস্থিত প্রত্যেকে চোখ বেরিয়ে আসার উপক্রম। শকুন্তলা দৌড়ে গিয়ে ছেলের সামনে দাঁড়ালেন। ও আদি, তুই এই মেয়ের জন্য বাড়ি ছেড়ে চলে যাবি বাবা? না না, এমন পাগলামি করিস না। দরকার পড়লে ওকে তুই বাপের বাড়ি দিয়ে আয় বাবা, তাও যাস নে। আদিত্য মায়ের দিকে ঠান্ডা চোখে চেয়ে থেকে তাচ্ছিল্যের হাসি টানল ঠোঁটে। মা না হলে আজ অনেক কিছুই বলতাম তোমায় মা, শুধুমাত্র ওই সম্পর্কটার জন্যই সব জিভের ডগায় এসেও আটকে যাচ্ছে। তবে এতটাও স্বার্থপর হয়েও না যাতে সন্তানের চোখে ঘৃণার যোগ্য হতে কাতরাতে হয়। শকুন্তলা স্তম্ভের মতো শক্ত হয়ে এলেন।
তুই আমায় এত বড় কথা বলতে পারলি আদি? বাধ্য হলাম মা। যে বৌমার নিয়ে এতদিন আহ্লাদে আটখানা হয়েছিলে, এখন তাকেই চোখের বালি মনে হচ্ছে? তোমার ঠিক কতগুলো রূপ আমি বুঝতে পারছি না, বুঝতে চাইছিও না। তোমাদের নিয়ে ভাবনার মতো মন আমার নেই। আমি নিজের পথ নিজে বেছে নিয়েছি। তোমরা আমার কেউ নও। বাবাকে বলে দিও আমি নিজের প্রয়োজনে তোমাদের কাছে আসব না। আর তোমাদের যা ধন সম্পদ আছে তাতে আমার প্রয়োজন তোমাদের কখনোই হবে না। আদিত্য হাঁটা ধরল। এবার সামনে দাঁড়ালো সুস্মিতা, চোখে থই থই জল। নরম কণ্ঠে বলল, দাদা, বাড়ি ছেড়ে যাস নে দাদা। আদিত্য ওর মাথায় হাত বুলিয়ে বলল, বাড়ি ছাড়ছি না, অশান্তির গুহা ত্যাগ করছি। তুইও সংসারে ফিরে যাস সুস্মি। সীমান্ত বড্ড ভালো ছেলে, ভাগ্য গুণে ওইরকম কাউকে পাওয়া যায়। হেলায় হারাস নে, পরে আমার মতো ছটফট করে মরবি। আমি আর এখানে থাকবো না রে, এবার নিজের মতো বাঁচব। এখানে আমাকে বোঝার মতো কেউ নেই, তবে দুবেলা খাবারের খোটা দেওয়ার লোক আছে, তাই নিজের মতো থাকবো এবার। দেখি কি করতে পারি। আমার নিয়ে চিন্তা করবি না, জানবি আমি ভালো আছি, খুব ভালো। আদিত্য বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। শকুন্তলা, পুতুল, সুস্মি গভীর চোখে দেখল তার অদৃশ্য হওয়ার দৃশ্য। কোথায় গিয়েছে বলে যায়নি আদিত্য, কোথায় আজ যাবে, হয়তো রঞ্জনের কাছেই তার গন্তব্য। শকুন্তলা এ নিয়ে সব দোষ চাপালেন পুতুলের ঘাড়ে। ওর জন্যে আজ ছেলে ঘর ছেড়ে, এই ধারণা তার। অন্তরালে নিজের দোষটুকু দেখলেন না। পৃথিবীতে এমন লোক আছে বলেই হয়তো পৃথিবী এখনও বিষাক্ত হাওয়ায় ভর্তি। তিথি মেঝেতে বসেই কাঁদছে। তন্ময় ঘরে ঢুকলো, দরজা যে হাঁ করে খুলে রাখা। রাস্তায় আদিত্য যাওয়ার সময় দুজন মুখোমুখি হয়েছে। তন্ময়ের হাতে টসটসে গোলাপ উপহারের বাক্স দেখে দুয়ে দুয়ে চার করে নিল আদিত্য। বুঝে ফেলল তিথি আর তার নেই। কষ্টে হতাশায় মরে যেতে ইচ্ছে হলো। আদিত্যের ফ্যাকাশে চেহারা, ভেজা চোখের পাপড়ি সূক্ষ্মভাবে নজরে পড়েছে তন্ময়ের। ভেতরে কিছু একটা ঘটেছে, বেশ বুঝল সে। আদিত্য তন্ময়ের সাথে একটা বাক্যও বিনিময় করেনি। করার মতো মানসিকতা কি আছে? চুপচাপ বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। স্বপ্ন সেদিক থেকে চোখ সরিয়ে বলল, প্রচুর ঝগড়া করেছে দুজন। সোনু নিশ্চয়ই কাঁদছে, আমি যাই। স্বপ্ন ঘরের দিকে ছুটতে চাইলে এবার তন্ময় আটকালো। হাতের বক্সটা ধরিয়ে দিয়ে বলল, এর মধ্যে চকলেট আছে, তুমি এখানে বসে এগুলো শেষ করো, তোমার সোনুকে আমি সামলাচ্ছি। তন্ময় ভালো লোক। স্বপ্নের বেশ ভালো লাগে তন্ময়ের মিষ্টি কথাগুলো। সব সময় দাদাটার মুখে হাসি লেগে থাকে। তাছাড়া উনি তো সোনুর ভালো বন্ধু, মাও চেনেন, তাই আর আপত্তি জানালো না। বক্সটা নিয়ে নিল হাতে। তন্ময় আস্তে করে বলল, এর মধ্যে একটা ছোট টেডি আছে, ওটা তোমার সোনুর জন্য এনেছি, রেখে দিও। স্বপ্ন ঘাড় কাত করে বলল, ঠিক আছে। কাঁধে কারোর ঠান্ডা হাতে স্পর্শ পেল তিথি। মুখ তুলল। তন্ময়কে দেখে যত্র উঠে দাঁড়ালো। তিথির পরনের শাড়ি, খোলা চুল, চোখের নিচে লেপ্টে থাকা কাজলেও মুগ্ধ হলো তন্ময়ের চোখ। শ্যামবর্ণ মুখে হাসির রেশ হালকাভাবে ফুটল। তিথি তার বর্ণনার মতোই সেজেছে, তার জন্যই সেজেছে, এর থেকে বেশি আর কি চায়? তিথির আপাদমস্তক মন ভরে দেখল তন্ময়। উচ্ছল হেসে বলল, অপরূপ লাগছে। তিথি অবাক লাগলো। আদিত্যকে নিশ্চয়ই দেখতে পেয়েছে তন্ময়। ওকে নিয়ে একটা প্রশ্নও করল না। সে যে কাঁদছিল সে ব্যাপারেও জানতে চাইল না। ছেলেটি মুখ দেখেই সব বুঝে ফেলে। তন্ময় এগিয়ে এসে তিথির ল্যাপটানো কাজল আঙুল দিয়ে মুছল। সেটুকু তিথির কানের লতিতে সামান্য লাগিয়ে দিল। আর কারোর নজর লাগবে না। তিথি বুঝে উঠল না তার অভিব্যক্তি কি হওয়া দরকার, শুধু ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো। তন্ময় হেসে বলল, কি দেখছো তিথি? আমাকে বুঝি
তোমার মতো সুন্দর লাগছে। তিথি অধৈর্য হয়ে বলল, তন্ময়, আদিত্য। তন্ময় মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, আমি শুনতে চাই না। তিথির কান্নার কারণ খুঁজতে আমার ভালো লাগে না। আমি তিথির হাসির কারণ খুঁজতে চাই, তার ঠোঁট প্রসারণের কারণ হতে চায়। এটুকু বলে তন্ময় হাতের ফুলগুলো দেখিয়ে বলল, গ্রহণ করবে এদের? তিথি সাথে সাথে ফুলগুলো নিয়ে নিল। পর মুহূর্তে অসহায় কণ্ঠে বলল, বন্ধু হয়ে নিলে কি খুশি হবে? অন্য কিছু হয়ে নেওয়ার মতো শক্তি এখন আমার হয়নি। তন্ময় তিথিকে ধরে বিছানার উপর বসালো, নিজেও বসলো ওর পাশে। শীতল দৃষ্টিতে তাকাতেই তিথি হুহু করে কেঁদে উঠল। তন্ময়, আমি পাচ্ছি না, আর নিতে পারছি না। বিশ্বাস করো, আমি তোমাকে কথাটা অনেকবার বলতে চেয়েছি, কিন্তু যতবার বলার প্রস্তুতি নিতাম তোমার মুখ দেখে আর বলা হতো না আমার। তন্ময় আশ্বাস দিয়ে বলল, এত ভাবার কিছুই নেই তিথি, তোমার মনে যেটা আসবে তুমি সেটাই বলো, আমি সব শুনতে প্রস্তুত। মুখে প্রস্তুত বললেও ভেতরটা ভয়ে গুটিয়ে গিয়েছে তন্ময়ের। কি বলবে তিথি? পারবে তো সহ্য করতে? পারতেই হবে। এত আঘাত সইতে পারলে এটাও পারবে। এতদিনে এতটুকুও কি শক্ত হয়নি তার মন? নিশ্চয়ই হয়েছে। তিথি কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে নিয়ে অনেকবার ভেবেছি তন্ময়। তোমার ডাকে সাড়া দিতে চেয়েছি, তোমাকে ভালোবাসতে চেয়েছি, কিন্তু আমি পেরেই উঠছি না। আমার মন প্রাণ জুড়ে এখনও ওই আদিত্যের বিচরণ। আমি যখন আয়নার সামনে দাঁড়াই আমার মনে হয় আমার এই শরীরে প্রথম স্পর্শ ওর। আমার তখন নিঃশ্বাস আটকে আসে। আজ আমি তোমার জন্য সেজেছি, কারণ তুমি খুশি হবে। সেই আমি কি করে তোমাকে সারা জীবনের কষ্ট উপহার দিতে পারি? আমি যদি এখন তোমার কথা ভেবে তুমি কষ্ট পাবে ভেবে তোমাকে মেনেও নিই, সেটা ভালোবাসা হবে না, হবে অপশন হিসেবে তোমাকে বেছে নেওয়া, যেটা আমি পারবো না, পারতেও চাই না। আমি তোমাকে আমার জীবনে অপশন বানাতে চাই না তন্ময়। জোর করে বিয়ের সম্পর্কে গেলে তুমি সুখী হবে না। তোমার প্রত্যাশিত ভালোবাসা আমি তোমায় কখনোই দিতে পারবো না। আমি অনেক চেষ্টা করেও আদিত্যের ওপর থেকে মন সরিয়ে তোমার উপর বসাতে পারছি না। বারবার আদিত্য, আমার সন্তান, এরা আমার সামনে দেওয়াল হয়ে দাঁড়াচ্ছে। অনুশোচনা হচ্ছে আমার। আমি কিছুতেই তোমাকে ভালোবাসতে পারছি না তন্ময়, কিছুতেই পারছি না তোমায় ঠকাতে। তিথি হাঁটুর ওপর ঝুঁকে মুখ দুহাতে ঢেকে গা কাঁপানো কান্নায় ভেঙে পড়ল। তন্ময়ের অভিব্যক্তিটা বোঝা ঠিক গেল না। তার চেহারা বড়ই স্বাভাবিক। তিথির মাথায় হাত বুলিয়ে বলল, এই সামান্য কারণের জন্য এত কাঁদতে হয় বোকা মেয়ে? তিথি চোখ তুলে তাকালো, দু চোখে বিস্ময়। তন্ময় নিঃশ্বাস ফেলে বলল, জোর করে আমায় ভালোবাসতে কে বলেছে তোমায়? কে বলেছে মনের বিরুদ্ধে গিয়ে আমাকে মানতে? আমি বলেছি? বলিনি তো। তাহলে কেন এত জোরাজুরি তোমার? শান্তি দাও এই মনকে, আরাম করতে দাও ওকে। যখন ওর ইচ্ছে হবে আমার ওপর গলতে ও গলবে। ওকে প্রেসার দিলে ও যে বেঁকে বসবে তিথি, মন বড্ড অবাধ্য। তিথি উদ্বেগ নিয়ে বলতে নিল, তন্ময় একটা আঙুল চেপে ধরল তিথির পাতলা ওষ্ঠে, মাথা নেড়ে বলল, ওহ, এখন আমি বলবো তুমি শুনবে। তিথি চুপ করে যায়। তন্ময় দুহাতে তিথির গাল ছুঁয়ে বলল, বন্ধুর মতো ভালোবাসো না আমায়? ভালোবাসো তো? তিথি ওপর নিচে মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। তন্ময় প্রসারিত হাসল, বলল, ব্যাস, আমার এতেই হবে। বন্ধু হিসেবেও যদি ভালোবাসার মানুষ পাশে থাকতে পারে, এর চেয়ে ভাগ্যের কি আছে বলো তো? তিথি অসহায় কণ্ঠে বলল, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও তন্ময়। তন্ময় কপাট রাগ নিয়ে বলল, চুপ, এতক্ষণ যা বলার বলেছ, এই কথা মুখে আনবে না তুমি, তাহলে যে এবার কষ্ট পাবো, ভীষণ কষ্ট। তিথি নিচের দিকে চোখ নামিয়ে দুফোঁটা জল ফেলল। তন্ময় হেসে বলল, এই তিথি, কাঁদছো কেন? আচ্ছা তুমি বলো তো,
কজন পারে তোমার মতো এত নিঃস্বার্থভাবে ভাবতে? আজ যদি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হতো, হয়তো সে নিজের জন্যই ভাবতো, নিজের ভালো থাকার নিয়ে ভাবতো, যেটাতে তার ভালো, তার সুখ, তাতে হই আমি তার ভালোবাসা কিংবা কোনো অপশন। কিন্তু তুমি তো তা ভাবনি। তুমি ভেবেছো আমার কথা, আমাকে মনের বিরুদ্ধে বিয়ে করলে মেনে নিলে আমি ভালো থাকবো না, সেটা ভেবেছো তুমি। এত সুন্দর সাবলীল ধারণা আমার তিথি ছাড়া আর কারোরই হতে পারে না। আর এজন্য আমি তোমাকে আরও বেশি ভালোবাসবো। আমার সত্যি কোনো দুঃখ নেই, কোনো আফসোসও নেই, কারণ আমি সঠিক একজনকে ভালোবেসেছি, সঠিক লোককে বেছেছি। নাই বা হলো তোমাকে পাওয়া, ভালোবেসে যেতে দোষ কি? ভালোবাসার মানুষকে যে সবসময় পেতেই হবে এমন কি কোথাও লেখা আছে? তিথি একভাবে চেয়ে আছে তন্ময়ের দিকে, জলমাখা চোখ উপচে পড়ছে মুগ্ধতায়। তন্ময় থামতেই তিথি ঝাঁপিয়ে পড়ল ওর বুকে, দুহাত জড়িয়ে পেঁচিয়ে হাউমাউ করে কেঁদে বলল, আমার জীবনে কেন আগে এলে না তন্ময়, কেন এলে না? তন্ময় তিথির মুখ তুলে বলল, আগে আসেনি তো কি হয়েছে, ভবিষ্যতের জন্য শুধু আমি তোমারই আছি। তিথি ভাঙা কণ্ঠে বলল, আমি কথা দিচ্ছি তন্ময়, আমার জীবনে আর কখনো যদি কোনো পুরুষ আসে, সে তুমি ছাড়া অন্য কেউ হবে না, কোনো দিনও না। তন্ময় মৃদু হাসল, চোখ দুটো টলটলে জলে ভর্তি। এতেই আমার শান্তি তিথি, আমি আর কিছু চাই না। সামনে অনেক কিছুই তো বাকি। তুমি এখনই কেন এসব ভাবছো? তুমি পড়াশোনা করো, নিজের পরিচয় তৈরি হোক তোমার। আমিও আরেকটু ম্যাচিওর হই, তারপর না হয়। কে বলতে পারে ততদিনে তোমার মনে সম্পূর্ণ জায়গা যদি আমার দখলে হয়। তিথি চোখ মুছে বলল, আমাকে ছেড়ে যাবে না তো? এভাবে পাশে থাকবে তো? তন্ময় ঠোঁট কামড়ে হেসে মাথা নাড়ালো, সারা জীবন থাকবো। তিথির ঠোঁটে ফুটল উচ্ছল হাসি। তন্ময়ের বুক ভরে এলো প্রশান্তির হাওয়া। সে হাওয়ায় দুলে উঠল এক পিপাসু বুকে তৃপ্তি মেটানো শখের খুঁটি। মনে মনে বলল, অপেক্ষায় থাকবো তিথি, কোনো এক পূর্ণিমা তিথিতে আমার ঘরে বউ হয়ে আসবে তুমি। হোক না আজ, কিংবা আগামী বছর, কিংবা মৃত্যুর আগের দিন, সেদিনও আজকের মতোই আমি তোমাকে চাইব, শুধু তোমাকে। তারপর দিন পার হয়। আদিত্যকে এক প্রকার হাতে পায়ে ধরেও বাড়ি ফেরানো যায়নি। আজ পুতুলেরও ওই ঘরে ঠাঁই মেলেনি। শকুন্তলা নিজে ওকে বাপের বাড়িতে রেখে এসেছেন। সব খরচা দিলেও ঘরে তুলবেন না, এই এক কথা তার। কি নিষ্ঠুর স্বার্থবাদী সমাজ! এতদিন যেই মেয়ে ছিল চোখের মণি, একটা সামান্য খবরে হলো সেই চোখের বিষ। পুতুলকে তাড়ানোর জন্য যেই আদিত্য ছিল ভীষণ তৎপর, সে সব শুনেও ফেরেনি। ফিরে কি লাভ? তিথি তো নেই, আসবেও না। বরাবরের মতো একটা ভুলে হারিয়েছে তার প্রয়াসীকে। শকুন্তলা আর সমীরণ ছেলের শোকে হা হুতাশ করেন, কাঁদেন, ভীষণ যন্ত্রণায় ছটফট করতে করতে রাত পার করেন। নিজেদের করা অন্যায় বুঝেছেন কি না সে তো তারাই জানেন। সুস্মিতা বর শাশুড়ির কাছে ক্ষমা চেয়ে ফিরে গিয়েছে নিজের সংসারে। সে এখন ভালোই আছে হয়তো। সবার খবর কি আর রাখা যায়? সুচিত্রা ছেলে মেয়ে নিয়ে আগের মতোই থাকেন। স্কুল, তারপর টেলার্সের কাজ সামলে দিন পার হয় তার। বৃষ্টি আগের মতোই বেপরোয়া। আর তন্ময়, তিথি, ওদের দিন কাটছে ভালোই। তিথি পড়াশোনা চলছে। শোকের রেশ এখন তার শুধু দীর্ঘশ্বাসে বের হয়, আগের মতো চোখের জল নয়। তন্ময় তিথির পাশে আছে বন্ধু হয়ে, হয়তো সারা জীবন থাকবে। তবে বন্ধুর থেকে প্রাণের পুরুষ হবে কি না তা ভাগ্য ছাড়া কে জানে। হতেও পারে কোনো এক পুণ্যতিথিতে সত্যি ওদের মিল হতেও পারে। সমাপ্ত। এটা আংশিক সত্য ঘটনা ছিল, সবাই জানেন। লেখিকা সেখানে কিছু যোগ
করেছে মাত্র। তবে লেখিকার মূল লক্ষ্য ছিল এত কষ্টেও তিথির ভেঙে না পড়া চরিত্রটা তুলে ধরা, সাথে সব জেনেও একটা ছেলে কিভাবে একটা মেয়ের পাশে দাঁড়াতে পারে সেটা দেখানো। সমাজে অনেক ছেলে আছে, তার মধ্যে কিছু আদিত্য হয়, কিছু হয় তন্ময়। তিথির ভাগ্যে তন্ময় আছে কিনা জানা নেই। ওর বর্তমান পরিস্থিতি ও দোটানায় ভুগছে ভীষণ, সেইটুকু তুলে ধরা হয়েছে। ওর জীবনে যেমন এখনও বৈধভাবে কেউ আসেনি, তাই লেখিকাও কাউকে দেখায়নি। আর তিথি ভবিষ্যতে বা সিদ্ধান্ত জানা নেই। যতটুকু লেখিকা জানেন ততটুকুই লিখেছে। তার সামনে সিদ্ধান্ত কি হবে, নিজের পায়ে যোগ্য হয়ে দাঁড়াবে কিনা, কাকে বেছে নেবে জানা নেই। যদি কোনোদিন লেখিকা তিথির জীবন নিয়ে আবার লেখে, আবার আপনাদের কাছে আসব গল্প শোনাতে। ধন্যবাদ।